আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। শুরু করছি বাংলা ভিশনের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান। বাংলা ভিশনের সমসাময়িক নানা ইস্যু নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে। বাংলা ভিশন সমসাময়িকে আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। আমাদের সাথে আলোচনার জন্য আছেন বাংলা ভিশন ডিজিটাল এক্সিকিউটিভ এডিটর বদরুল আলম নাবিল ভাই। জি, আপনাকে ধন্যবাদ। স্বাগত। ধন্যবাদ আপনাকে। একই সাথে আমাদের সাথে আলোচনার জন্য আছেন সারা দেশের বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন জেলার আমাদেরই সহকর্মীবৃন্দ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জি, নাবিল ভাই, আসলে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। এটা নতুন বাংলাদেশ এ কারণেই বলছি, গণতান্ত্রিক বাংলাদেশের চর্চা অনেকদিন ছিল না। হুম, ৫ আগস্টের পরে, ৫ তারিখের পরে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু নির্বাচিত সরকার, মানুষের যে ভোটাধিকার প্রয়োগের ফলে যে নির্বাচিত জনপ্রতিনিধি, সেই প্রতিনিধি কিন্তু এতদিন ছিল না। একটা তারপর মানুষের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মানুষ সবাই নিজেদের একদম স্বপ্নদিত হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে, প্রয়োগের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেছে। তার যাত্রা আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হলো। কেমন হলো এই মন্ত্রিসভা? এক কথায় যদি বলি সেটা হচ্ছে যে প্রায় 18 বছর পরে একটা গণতান্ত্রিক পরিবেশ দেশে ফিরে আসছে। ভোটের দিনটা যেমন উৎসব মুখর ছিল, আজকে নতুন মন্ত্রিসভার ঘোষণা নামগুলো দেখে সারা দেশের মানুষ একটা আশার আলো দেখতে পাচ্ছে। কেন আশার আলো দেখতে পাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে 49 সদস্য, তারেক রহমান সহ 50 জনের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী সহ 50 জনের যে মন্ত্রিসভা, এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু বিতর্কিত লোকজনকে এড়ানো হয়েছে একটা, আর একটা হচ্ছে কর্মক্ষম মানুষ যারা, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই দুইটা মূল বৈশিষ্ট্য। বিতর্কিত লোকদেরকে এড়ানো হয়েছে এবং মানে যত কর্মক্ষম দলের যত গুরুত্বপূর্ণ লোকই হোক গুরুত্বপূর্ণ না লোক কেন। হবে, স্থায়ী কমিটির অনেক গুরুত্বপূর্ণ নেতা তারা বাদ পড়েছেন। তাদেরকে ঘিরে, যারকে ঘিরে কিছু বিতর্ক আছে, অথবা তিনি ফিজিক্যালি পুরোপুরি এফোর্ট দেওয়ার মতো অবস্থায় নাই। মানে কিছুটা তারেক চ্যালেঞ্জ। রহমান চান যে তার সাথে যাতে দৌড়াতে পারে মন্ত্রিসভা, তাকে যাতে তার সাথে মুভ ফরওয়ার্ড করতে পারে, একটি লোকজনকে তিনি মন্ত্রিসভায় যুক্ত করেছেন। এটা হলো মূল বৈশিষ্ট্য আমার কাছে মনে হয়েছে, এবং আমি অবশ্যই এই মন্ত্রিসভার নিয়ে আশাবাদী প্রাথমিকভাবে। মর্নিং শোজ দ্য ডে। তার মানে এটা শুরু হয়ে গেছে জি, যে আসলে আশার যে সঞ্চার, আশার মানে আশার কথা, এটা আমরা শুরু থেকেই হুম। মোটামুটি আমরা আমরা বুঝতে পেরেছি যে আসলে আমরা যেই বাংলাদেশ এতদিন ধরে মানুষ চেয়ে আসছিল, সেই বাংলাদেশের শুভ আচ্ছা, সূচনা বোধহয় শুরু আর হয়েছে। একটা বৈশিষ্ট্য আমি উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যেমন প্রবীণরা আছে, যেমন আমি যদি বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, এজেড এম জাহিদ হোসেন নামে যিনি পরিচিত, মানে আব্দুল আওয়াল ডাক্তার জাহিদ, মিন্টু, হ্যাঁ ডাক্তার ডক্টর জাহিদ। জাহিদ, হ্যাঁ, তারপরে শাহ মফাজুল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, এরকম যেমন পোর খাওয়া অভিজ্ঞ রাজনীতিবিদরা যেমন আছেন, তেমনি তরুণ অনেক মুখ আছে। তরুণ মুখের সংখ্যা অনেক, আমরা মানে পরবর্তীতে সেটা হয়তো আলাপ করব। অভিজ্ঞদের মধ্যে দেখলাম যে অনেকে এখানে পূর্বে মন্ত্রিত্বের মতো মানে এই ধরনের দায়িত্ব পালন করে গেছেন এবং তাদের জি, মন্ত্রণালয়ের যথেষ্ট রকমের সুনাম তাদের সুনাম মধ্যে আছে, ছিল। হ্যাঁ, জি। এই বিষয়টাকে বোধহয় প্রাধান্য দেওয়া হয়েছে এখানে। জি, যেমন ধরে আমরা যদি শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলি, আনম এহসানুল হক এহসানুল হক মিলন, মিলন। তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন আগের বিএনপি 2001 থেকে 6। ওই সময় তার বেশ কিছু সাফল্য আছে এবং মানুষ তাকে এই ওটা মনে রেখেছে। তার এই সাফল্য, এবার তাকে পূর্ণমন্ত্রী দেওয়া হয়েছে, একই সঙ্গে শুধু শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে তাকে দেওয়া হয়েছে। তার সাথে তো নতুন মুখ আমরা হ্যাঁ, নতুন মুখ আছে দেখছি, একজন হ্যাঁ, নতুন মুখ। হ্যাঁ, জি, সেই জি, মুখ নতুন। সম্পর্কেও তারও পড়াশোনার বিষয়টা এবং পড়াশোনা নিয়ে তার যে স্টাডি, হ্যাঁ, তিনি সেটাও একজন শিক্ষক মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এবং তিনি তিনি একজন পণ্ডিত মানুষ বটে, উচ্চশিক্ষিত মানুষ। দুইজনই কিন্তু ডক্টরেট ডিগ্রি আছে হ্যাঁ, এই শিক্ষা মন্ত্রণালয়, দুইজনই এবং সেটা বাইরের দেশের মানে উন্নত দেশ এবং বিদেশের দেশের দুই ধরনের দুইটার সংমিশ্রণ আছে তাদের সংমিশ্রণ পড়াশোনার মধ্যে। মধ্যে, ঠিক। তবে আমরা একটু যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সারা দেশের, আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে আমাদের সহকর্মী যারা আছেন, তাদের অঞ্চল থেকে প্রতিনিধিত্ব এখানে এসেছে। জি। তারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন, তাদের প্রত্যাশাটা কেমন, অথবা তাদেরকে নিয়ে সে এলাকার মানুষ, সে অঞ্চলের মানুষগুলো তাদেরকে নিয়ে কি ধরনের প্রত্যাশা করছেন। শুরুতে আমরা একটু যেতে চাই আমাদের চট্টগ্রামের শাহেদা প্রিয়া। শাহেদা প্রিয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু বলবেন যে আপনার
চট্টগ্রাম অঞ্চল থেকে মন্ত্রিত্ব কতজন পেয়েছে এবং এই শপথ নেয়ার পর চট্টগ্রাম এলাকার মানুষের মধ্যে মানে এটা তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস এবং তাদের প্রত্যাশাটা কি তাকে নিয়ে? আসলে এরই মধ্যে তো আসলে জেনেছেন যে চট্টগ্রাম জেলায় দুজন মন্ত্রী আমরা পেয়েছি। চট্টগ্রাম জেলার মধ্যে থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তো এই দুজনের মধ্যে একজন কিন্তু একেবারে অভিজ্ঞ প্রবীণ এবং অপরজন হচ্ছে একেবারে তরুণ এবং নবীন। তো এই দুই মন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যে বিষয়টা, সেটা হচ্ছে উনি মন্ত্রিত্ব পাবেন, এটা আসলে একেবারে চট্টগ্রামের মানুষ এটা আগে থেকেই জানে। তো যে কারণে চমকটা ছিল আসলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ক্ষেত্রে, যে এখানে কে আসছে মানে আর নতুন ব্যারিস্টার কে। মীর হিলাল নামে যিনি পরিচিত। যিনি মীর হেলাল নামে যিনি পরিচিত, হাটাজারিতে উনার বাড়ি। তো উনাকে নিয়ে আসলে আগ্রহ ছিল, বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি মন্ত্রিত্ব পাবেন, হয়তো কোন মন্ত্রণালয় পাবেন সে ব্যাপারে জানা না থাকলেও চট্টগ্রামের মানুষ কিন্তু জানতেন যে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তো আর যে বিষয়টা আমরা যে এই যখন শপথ গ্রহণ শেষ হলো মন্ত্রিসভায়, আমরা চট্টগ্রামের যারা বাসিন্দা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে যেহেতু আমির খসরু মাহমুদ চৌধুরী একজন অভিজ্ঞ এবং প্রবীণ রাজনীতিবিদ এবং তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনার এই সংক্রান্ত অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়ে এবার তিনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তো তার পূর্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আসলে তিনি এই দুই মন্ত্রণালয়কে খুব সফলভাবে তিনি চালাবেন বলে আসলে চট্টগ্রামের মানুষ বিশ্বাস করেন। আর মীর হেলালের যে বিষয়টি, সেটি বলছেন যে তিনি তরুণ যে প্রজন্ম তাদের প্রতিনিধিত্ব করবেন সংসদে। এবং সেই সাথে আসলে যেহেতু একটি বিষয় যে এবারের যে নির্বাচন, এবারের নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছিলাম। তো সেক্ষেত্রে এই উপস্থিতিটা ছিল এই কারণে যে তাদের প্রত্যাশা আছে, তাদের প্রত্যাশা আছে, প্রত্যাশার কারণেই তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছে। তো যার কারণে তরুণ যারা এখন সংসদে যাচ্ছেন, তো তাদের প্রতি তাদের আসলে আলাদা একটা প্রত্যাশা কাজ করছে। তো চট্টগ্রামে মূলত কিছু বিগ ইস্যু যদি আমরা বলি, এরকম কয়েকটি ইস্যু হচ্ছে, জলাবদ্ধতার বিষয় আছে, চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে যে জিপি ওয়ার্ল্ডকে দেওয়া না দেওয়ার যে বিষয়টা, এটা নিয়ে একটা জটিলতা চলছে চট্টগ্রাম বন্দরে। তো সেই বিষয়টির একটি সুরাহা কিন্তু চট্টগ্রামের মানুষজন চাচ্ছে। এবং আরেকটি যে বড় বিষয়, চট্টগ্রাম যেহেতু বাণিজ্যিক রাজধানী, কিন্তু সেটি একেবারে আসলে কাগজে কলমে, এটি যে মানে একেবারে কাগজে কলমে, বাস্তবিক অর্থে আসলে বাণিজ্যিক রাজধানী যেরকম হওয়া উচিত বা যে ধরনের এখানে সুযোগ সুবিধা থাকা উচিত, তা কিন্তু পুরোটা এখানে নেই বললেই চলে। তো যার কারণে চট্টগ্রামের মানুষের প্রত্যাশা যে এবার অন্তত যে চট্টগ্রামকে যে বাণিজ্যিক রাজধানী, সত্যিকারের বাণিজ্যিক রাজধানী তারা দেখতে চান। এবং সেই সাথে জলাবদ্ধতা নিরসন, বন্দরের যে একটি জটিলতা চলছে সেটি নিরসন সহ, যে তরুণ প্রজন্ম যারা এখন আপনার নতুন কর্মসংস্থানের জন্য মুখিয়ে আছে, যারা সেই নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, এগুলো কিন্তু প্রত্যাশা করছেন এই সরকারের কাছ থেকে। বিশেষ করে চট্টগ্রামের যে দুজন মন্ত্রিত্ব পেয়েছেন তাদের কাছ থেকে এই প্রত্যাশাটা আসলে চট্টগ্রামের মানুষের আরেকটু বেশি। আপনি একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন তাদের সাথে কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে এবার মানুষের সেই প্রত্যাশা পূরণ কতটুকু হবে বলে মনে করছেন? যেহেতু আমরা শুরুতেই বলছিলাম মর্নিং শোজ দ্য দেশ, মানে তাদের নাম যখন এসছে তখন আপনাদেরকে কিভাবে উচ্ছ্বাসিত করেছে? আসলে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের তার আসলে মন্ত্রিত্বের যে অভিজ্ঞতা সেটি আছে, এবং দেশ বিদেশে উনার কিন্তু স্ট্রং লবিং আছে। তো সবকিছু মিলিয়ে আসলে বলা চলে যে মন্ত্রী পরিষদের যে পাওয়ারফুল মন্ত্রীদের মধ্যে একজন কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী। তো সেই হিসেবে উনার যেহেতু অভিজ্ঞতা, প্রাজ্ঞতা, এসব দিয়ে উনি উনার এই বিষয়গুলো উনি ডিল করতে পারবে বলে একজন সংবাদকর্মী হিসেবে এবং চট্টগ্রামের নাগরিক হিসেবে মনে করি। আর মীর হেলালের যে বিষয়টি, সেটি হচ্ছে তিনি কিন্তু জানেন, যেহেতু তিনি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সংসদে তিনি গেছেন, তো উনি কিন্তু জানেন যে তাকে কি কারণে আসলে ভোটাররা ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে তার প্রত্যাশা পূরণের জন্য কিন্তু তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে তিনি কিন্তু, তার বাবা কিন্তু একজন বিএনপি প্রবীণ রাজনীতিবিদ, তিনি ছোটবেলা থেকেই দেখেছেন তার বাবাকে। তো সেক্ষেত্রে আসলে তার অভিজ্ঞতা বা এতদিনের যে রাজনৈতিক যে পোল খাওয়া রাজনীতিবিদদের কাছ থেকে তিনি দেখেছেন, তো সেই সব অভিজ্ঞতা মিলিয়ে কিন্তু তিনি আসলে কাজে লাগাবেন, তার এই সুযোগটাকে কাজে লাগাবেন বলে বিশ্বাস করি। জি, ধন্যবাদ আপনাকে নাবিল ভাই। আপনি নিশ্চয়ই একটা শিরোনাম দেখেছেন, 23
লক্ষ কোটি টাকা ঋণ আছে বাংলাদেশের। জি। মনিক বার্তার একটা রিপোর্ট আমরা দেখলাম সকালবেলায়। তো ঠিক এই সময় অর্থ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কিন্তু মাথা ব্যথার কারণ। হুম। তো এই মানে জন্য প্রধানমন্ত্রীর পরে বাংলাদেশের মতো দেশে অর্থ মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই জায়গায় আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো একজন প্রবীণ নেতা এই জায়গায় এসছে। তা সেক্ষেত্রে যেহেতু অর্থনৈতিক চ্যালেঞ্জ গুলো আছে, সেই চ্যালেঞ্জ গুলো তার জন্য মোকাবেলা করাটা কেমন হবে? আমি মনে করি যে তারেক রহমানের ক্যাবিনেটে যারা আছেন এর মধ্যে উনি অর্থ মন্ত্রণালয় চালানোর মতো জন্য যোগ্যতম মানুষ আমি মনে করি। কারণ হচ্ছে উনি শুধু একজন রাজনীতিবিদ না, উনি একজন ব্যবসায়ীও বটে, একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। তো উনি ওনার কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্কেও বা এক প্রত্যক্ষ অভিজ্ঞতা ওনার আছে। আবার এবং একই সাথে ফরেন হ্যাঁ, এবং উনি পলিসি জানেন গুলো যে নিয়েও কাজ করেছেন। উনি বিএনপির দীর্ঘদিন থেকে বিএনপির ফরেন পররাষ্ট্র বিষয়ক যে কমিটি আছে সেই কমিটির চেয়ার করছেন বা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তো তার কারণে ওনার কিন্তু সারা বিশ্বের সাথে একটা নিবিড় সম্পর্ক উনি তৈরি করতে পেরেছেন, যাদের সাথে বাংলাদেশের মানে পারস্পরিক সম্পর্ক আছে, এসব দেশগুলোর সাথে ওনারও ভালো যোগাযোগ আছে। আর ওনার ব্যবসা ক্ষেত্রে তার অভিজ্ঞতা আছে, রাজনীতিতে তার অভিজ্ঞতা আছে, এবং উনি একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত, এটাও গুরুত্বপূর্ণ। উনি এবং কুল হেডেড একজন মানুষ। এই মানে অর্থ মন্ত্রণালয়ের জন্য যে মতো ধরনের একজন মানুষ মানুষ আসা দরকার দরকার ছিল। আমার মনে হয় যে এই প্যাকেজ হিসাবে আমির খসরু মাহমুদ চৌধুরী একেবারেই পারফেক্ট। মানে এটাও বোধহয় একটা চমক না? এটা এই চমক, হ্যাঁ। মন্ত্রিসভার একটা বিশেষ হ্যাঁ। চমক। আমরা একটু হ্যাঁ, যদি আলোচনা চলছিল উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র পেতে পারেন, বাট শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় পেয়েছেন, এটা ভালো চয়েস। আমরা আলোচনার গল্পতে আসবো, আলোচনার কথা বলবো। এর আগে আমরা যেতে চাই আমাদের কক্সবাজারে মোর্শেদুল ইসলাম খোকন ভাই। খোকন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আহ, এই, খোকন ভাই, আমরা তো সবসময় শুনতাম যে এইভাবে যে কক্সবাজারের কোনো একটি আসন, নির্দিষ্ট আসন আপনি নিশ্চয় জানেন, সেই আসন থেকে যে এমপি নির্বাচিত হয়, সরকার গঠন করে সেই দলই আর কি। এটা কক্সবাজারের কোন একটি আসনকে বলা হয়, আপনারা বলে থাকেন। আহ নিশ্চয় নির্বাচন পরবর্তীতে আপনারা আপনাদের প্রেডিকশন নিয়ে আলোচনা করছেন। একই সাথে আজকে গণতান্ত্রিক যাত্রার শুরুতেই কক্সবাজার থেকে অনেক ধরনের আহ সুখবর এসছে, অনেক ধরনের চমক আমরা দেখতে পাচ্ছি। এর আগে যদিও আমরা অনুমান করছিলাম কক্সবাজার থেকে মন্ত্রী আসবেই, তো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় কক্সবাজারকে দেয়া হয়েছে। মানে কক্সবাজারের এক কৃতি সন্তান একজন সালাউদ্দিন আহমেদ, তাকে দেয়া হয়েছে। তো সবকিছু মিলে সেখানকার মানুষের রিয়াকশনটা আসলে কেমন, কি বলছে? আপনারা সাংবাদিকরাই মানে এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা বিষয়ের দর্শককেও আমি ধন্যবাদ জানাই যারা দেখছেন, আমার কথা শুনছেন। তাই নাবিল ভাই বলছিলেন মর্নিং সুজ দ্য ডে, সেটি হচ্ছে সূর্য উদয় হতেই বোঝা যায় বাংলাদেশ আজকের দিনটা কেমন যাবে। তো আজকের মন্ত্রিসভা নিয়ে মানুষের কোনো ধরনের তেমন কোনো খারাপ কোন নেগেটিভ কোনো প্রতিক্রিয়া নাই, তবে সবাই বলেছে একটা সুন্দর মন্ত্রিসভা গঠন হয়েছে, কোন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে। তো আপনি বলতে চাইছেন কক্সবাজার একটি লক্ষ্মী আসনের কথা, সেটা হচ্ছে উখিয়া এবং টেকনাফের এই আসনটি। এই আসনে মূলত যিনি নির্বাচিত হয়, সেই যিনি যখন নির্বাচিত হয় তখনই ওই সরকারি ক্ষমতায় অধিষ্ঠিত হয় আর কি। কিন্তু এবার তো তো সমীকরণ পরিবর্তন হয়েছে। না, সমীকরণ পরিবর্তন হয়েছে সেটা ঠিক আছে। মন্ত্রিসভা গঠনের পর থেকে কক্সবাজারের অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, আমি কথা বলেছি। তো তবে তারা অনেকে বলেছে সালাউদ্দিন আহমেদ উনি বিএনপির শীর্ষ নেতা, উনি বিএনপি নীতি নির্ধারণীদের মধ্যে একজন, তিনি মন্ত্রী হবেন এটা অনেকের জানা ছিল। কিন্তু অনেকে মনে করেছিল তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবেন, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় হয়নি। কিন্তু দেশের প্রেক্ষাপটে দেশের পরিবেশ পরিস্থিতির জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তবে মানুষ মনে করেছে তাকে, তিনি যোগ্যতার স্বাক্ষর রেখেছেন এবং মানুষ মনে করেছে তাকে দিয়েই এই সেক্টরটা মোটামুটি দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ হবে, এটাই মনে করেছেন। তবে কক্সবাজারের মানুষের অনেকের মধ্যে একটা হতাশা থেকে গেছে। অনেকে বলেছে আমরা হ্যাপি নই, আমাদের এখানে আরো একজন মন্ত্রী দরকার ছিল। কারণ বাংলাদেশের অনেক সোর্স অফ ইনকামের রিসোর্সটা হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারে আপনি যদি লক্ষ্য করেন তাহলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে। পৃথিবীর এই দীর্ঘতম সমুদ্র সৈকতকে কে কেন্দ্র করে ট্যুরিজম ব্যবসা সমৃদ্ধ হয়েছে। প্রায় 1000-এর বেশি হোটেল জোন রয়েছে এবং কিন্তু
আজকে পর্যন্ত কক্সবাজারের কোনো ধরনের পর্যটন শিল্পে তেমন কোনো পরিবর্তন হয় নাই, উন্নতি হয় নাই। সন্ধ্যা নামলেই সূর্যটা ডুবলেই অন্ধকারের মধ্যে পরিবেশ তৈরি হয়। এই সেক্টরটাকে ডেভেলপ করা দরকার ছিল। এবং আরেকটি কথা আপনাকে জানাই, সেটি হচ্ছে আমাদের এখানে সদর টিম গঠিত। এই আসনে যিনি হয়েছেন রহমান ফাজল, তিনি বিএনপি কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক। মৎস্যজীবী অনেকে মনে বিষয়ক করছিল, সম্পাদক। হ্যাঁ, মৎস্য বিষয়ক সম্পাদক। তো অনেকে মনে করেছে সোর্স অফ ইনকামের মধ্যে মৎস্য কিন্তু কক্সবাজার উন্নত হয়। চিংড়ি, লবণ এবং এই দুটি সেক্টরই বাংলাদেশের অন্যতম অর্থনীতির প্রাণ। কিন্তু এখানে অনেকে মনে করছিল এখানে একজন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এখানে হবে বা শিল্প মন্ত্রী হবে। এটা তো অনেকের মধ্যে হতাশা। বাংলাদেশের মন্ত্রী হয়েছেন, এটা কিন্তু খোকন ভাই, আমি আপনাকে বলতে চাই যে সালাউদ্দিন আহমেদ তো একাই 100 নাকি? উনি তো ওনার যে যোগ্যতা এবং ওনার যে দক্ষতা এবং ওনার যে পার্সোনালিটি, উনি তো একাই 100। না, সেটি ঠিক আছে, সেটি তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতেও রয়েছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অনেকে তার যে নির্বাচনী এলাকা কক্সবাজারে পেকুয়া চকরিয়া, অনেকে ওখানে চকরি পেকুয়ার মানুষ যখন পেকুয়াকে জেলা ঘোষণা করার দাবি করেছিল, তখন জনসভা থেকে প্রতিবাদ। বাংলাদেশের এমন, পৃথিবীর এমন একটি জেলা, বাংলাদেশের এমন একটি নাম, কক্সবাজারকে আমরা সমৃদ্ধ ওনার প্রতিশ্রুতিতে বলছি। তো এই আশাই লাগছে আর কি। এখানকার লোকাল যারা মানুষ, যারা সচেতন মানুষ, যারা ব্যবসার সাথে রিলেটেড, যারা লবণ শিল্পের সাথে রিলেটেড, যারা পর্যটন শিল্পের সাথে রিলেটেড, তো অনেকে মনে করছেন সারাদিন তিনি শুধু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে তাই নয়, তিনি বেগম খালেদা জিয়া যখন এপিএস ছিলেন তখন থেকে তার উন্নয়নের অগ্রযাত্রা, তিনি উন্নয়ন ছাড়া বেশ কিছু বোঝে না। তার ওই এলাকার যে চকরিয়া তার যে নির্বাচনী এলাকা আছে, তার একটা শুরু একটা রাস্তাও তিনি একেবারে পাকা করে ফেলছেন। পুরো কোথাও কোনো ধরনের কাঁচা রাস্তা নেই। মানুষ যখন উন্নয়নের জন্য যখন যাই চাইছে, তিনি না করে নাই, ডিসিগ্রি করে নাই, সাথে সাথে তিনি এগ্রি করে সব রাস্তা, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, যেখানে যেটা চেয়েছেন সেটাই তিনি করেছেন। তিনি মানুষের জন্য অনেক কিছু করেছেন। তো আমরাও আশা রাখি তিনি কক্সবাজারের এই আমি যে সেক্টর গুলার কথা বললাম, পর্যটন শিল্পের, তার মানে তার হাত ধরে এবার কক্সবাজার মানে আরো উন্নত এবং সমৃদ্ধ জেলায় পরিণত হবে, আমরা এই আশা প্রকাশ করছি। যে আমরা এটা আশা রাখছি আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই রাজশাহীতে। পরিতোষ চৌধুরী আদিত্য, আপনি শুনতে পাচ্ছেন? রাজশাহীতে আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপনি একটু বলবেন যে আসলে কেমন কেমন হলো একজন সাংবাদিক হিসেবে এই মন্ত্রিসভাকে কিভাবে দেখছেন? আপনার অঞ্চলেরও নিশ্চয় একজন মন্ত্রী পেয়েছেন আপনারা, আপনার এলাকার মানুষ আসলে এটাতে কতটা খুশি হয়েছে এবং একই সাথে তাদের যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশা পূরণে মানে কিভাবে কাজ করবে বলে মনে করছেন? ধন্যবাদ সুজন ভাই। রাজশাহীতে বলছিলাম যে সদর আসনে যেহেতু মিজানুর রহমান মিনু এবার মন্ত্রিত্ব পেয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ভূমি মন্ত্রী আমরা আপনার সংযোগটি বোধহয় 45 বছর ধরে ত্রুটিপূর্ণ। রাজনীতি। জি, আপনি 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 বলুন। যেটি বলছিলাম যে এটি আসলে মিজানুর রহমান মিনুর রাজশাহীতে মন্ত্রিত্ব পাওয়াটা ছিল প্রত্যাশিত। আদিত্য, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা সংযোগটি ত্রুটিপূর্ণ। আপনি একটু সংযোগটির ইন্টারনেট সংযোগটি আবার নতুন ভাবে কানেক্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আবার কি এখন 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 একটু বলতে পারেন, এখন বলতে পারেন। বিং আসার কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে মিজানুর রহমান মিনু দীর্ঘ 45 বছর ধরে সে রাজনীতি করছে। 17 বছর সে মেয়র ছিল এবং 5 বছর এমপি ছিল। সবারই রাজশাহী মানুষের প্রত্যাশা ছিল যে মিজানুর রহমান মিনু মন্ত্রিত্ব পাবে। তবে অনেকেই আশঙ্কা করেছিল যে হয়তো শেষ পর্যন্ত পাবে কি পাবে না। তবে যেহেতু পেয়েছেন এবং এতে কিন্তু রাজশাহীবাসী, রাজশাহী মহানগরবাসী সবাই খুশি। এবং তিনি যখন মেয়র ছিলেন, এমপি ছিলেন, রাজশাহীতে যে অবকাঠামো উন্নয়নের যেটা বলতে বোঝায় যেটা,
পরবর্তীতে তার হাত ধরেই কিন্তু হয়েছে, এবং পরবর্তীতে যেগুলো হচ্ছে রাজশাহীতে সেগুলো হচ্ছে দৃশ্যমান উন্নয়ন, রাস্তাঘাট হয়েছে বড় বড়, এবং হচ্ছে লাইট পোস্ট আপনি জানেন যে রাজশাহীতে আলোর একটা রাজ্য বলা হয়, সেইগুলো হয়েছে। বাকিগুলো কর্মসংস্থান থেকে শুরু করে অন্য যে অবকাঠামো উন্নয়ন, সেটা মিজানুর রহমান মিনুর হাত ধরে হয়েছিল। তো এবারও আশা করছে যে চেয়ারম্যান তারেক রহমান যে রাজশাহীতে জনসভায় যে ভাষণে যে রাজশাহীর জন্য যে কাজগুলোর কথা বলেছিল, পদ্মা ব্যারেজ থেকে শুরু করে যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলেছিল, সে কারণে এখানে কিন্তু একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর প্রয়োজন ছিল। তাছাড়া তারেক রহমানের যে মাস্টার প্ল্যান বাস্তবায়ন, এটা বাধাগ্রস্ত হতো একজন সাধারণ এমপির দ্বারা। সেক্ষেত্রে এই কারণে রাজশাহীবাসী আরো খুশি হয়েছে যে এখানে একজন মন্ত্রী দিয়েছেন, এবং শুধু শুধু দলীয় না, এটা দলীয় বাইরে যে মিজানুর রহমান মিনুর আলাদা একটা যে জনপ্রিয়তা আছে রাজশাহীতে, এবং তারা সবাই কিন্তু খুশি হয়েছে মন্ত্রিত্ব দেওয়াতে। এবং এখন তাদের দাবি যেটা হচ্ছে যে মিজানুর রহমান মিনু যে নির্বাচনের আগে যে মনোনয়ন দেওয়ার পরে যে সে ডোর টু ডোর মানুষের কাছে গিয়েছেন এবং প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো এখন তারা চাচ্ছেন যে তারা দ্রুত সেগুলো বাস্তবায়ন, এবং বিশেষ করে আইন শৃঙ্খলার কথা তিনি বলেছিলেন যে, এবং চাঁদাবাজি বন্ধ, তারপরে ভূমিদস্যু যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই যে, এবং কিশোর গ্যাং থেকে শুরু করে যেগুলো 100 দিনের মধ্যে করা সম্ভব, সেগুলো নগরবাসী চাচ্ছে যে 100 দিনের মধ্যে যেন এই কাজগুলো একটু দৃশ্যমান হয়। বাকি যেগুলো ডিপ্লোমেটিক যে কাজগুলো, সেগুলো যেন আস্তে আস্তে তার মেয়াদের মধ্যে যেন শেষ হয়। আর আপনি আরেকটি কথা বলছিলেন যে পুরো মন্ত্রিসভা যেটা ক্যাবিনেট গুলো দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোতে এবার একটু আমরা ব্যতিক্রম যেগুলো দেখতে পেয়েছি, অনেক নতুন মুখ এসছে, নতুন হচ্ছে সম্ভাবনাময় যারা আছেন তারা এসছে। এতে রাজশাহীবাসী খুশি হয়েছে, কারণ ব্যতিক্রম কিছু এবারে যে মন্ত্রিসভায় আমরা দেখতে পেয়েছি, এবং যাদের দেখা গেছে তারা সবাই যোগ্য ব্যক্তিত্ব, এবং বাংলাদেশের উন্নয়নের জন্য তাদের হাত ধরে এগিয়ে যাবে এমনটি মনে করছেন। জি, ধন্যবাদ আপনাকে নাবিল ভাই। আমরা নাবিল ভাইয়ের কাছে যাচ্ছি। নাবিল ভাই, এখানে দুজন বর্ষিয়ান নেতার কথা আলোচনা হলো। একজন মিজানুর রহমান মিনু, দীর্ঘ 17 বছর যিনি রাজশাহীর সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছেন খুব সফলতার সাথে। আবার আরেকজন কক্সবাজারের একজন বলা চলে যে দীর্ঘ বিএনপির যে সর্বশেষ যে কর্মযোগ্য, সে কর্মযোগ্য কিন্তু একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন আহমেদ, খুব স্মার্ট এবং বর্ষিয়ান নেতা। এই দুজন মন্ত্রিসভায় এসেছেন, তাদের অঞ্চলের মানুষ তাদেরকে নিয়ে যে মূল্যায়ন করলেন, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, সালাউদ্দিন আহমেদ সম্পর্কে আমার মনে হয় উনি একটা অলরাউন্ডার। উনি, আমরা যখন ঐকমত্য কমিশনের সভাগুলো দেখেছি, উনি সংবিধানের যে কোনো জায়গা থেকে কোনো কিছু না দেখেই একদম মুখস্থ বলে দিতে পারেন। মানে যে কোনো ধারা উপধারা যে কোনো আইনের ব্যাখ্যা উনি দিতে পারেন। এরকম পুরো এই যে এতদিন মানে এই আলোচনাটা চলেছে ঐকমত্য কমিশনে, আর কেউ কিন্তু এটা পারেন না। তো উনি, আমরা জানি যে উনি আইনের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র ছিলেন, তারপরে আমলা ছিলেন, সচিব ছিলেন, এবং বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি তার পিএস এর দায়িত্ব পালন করেছেন, পরে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তো তার শুধু মানে রাজনীতিতেও তার যেমন অভিজ্ঞতা, গত কয়েক বছরের অভিজ্ঞতা আছে, বেশ কয়েক বছরের, তেমনি ভাবে উনি একজন আমলা হিসেবেও সফল, এবং উনি একজন মেধাবী ছাত্র ছিলেন। দেখতেও তো অবশ্যই সুদর্শন, স্মার্ট। উনি যেখানেই যান উনি আলো কেড়ে নিতে পারেন। এই যোগ্যতা এবং দক্ষতা দুটোই ওনার আছে। এটা একটা ভালো চয়েস। আলোচনা হচ্ছে কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের নিশ্চয়ই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে কক্সবাজার একটা পর্যটন নগরী। তো এবার নিশ্চয়ই কক্সবাজারকে সারা বিশ্বের মধ্যে আরো উন্নতির দিকে নিয়ে যাবেন, সারা বিশ্বের নজরটা কক্সবাজারের দিকে যাবেন। আসলে তার এটা হাত ধরে বোধহয় এবার না, আমার সে তো আর কক্সবাজার বিষয়ক মন্ত্রী না, সে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী। এখন আপনারা জানেন যে এই বিপ্লবের আগে পরে বাংলাদেশের অন্যতম বড় ক্রাইসিস হচ্ছে আইন শৃঙ্খলা, বড় ক্রাইসিস। যে কারণে ওনাকে এরকম একটা দক্ষ, অভিজ্ঞ এবং যোগ্য লোককে তারেক রহমান দায়িত্ব দিয়েছেন, যিনি কথা আছে না, ধারে এবং ভারে দুই দিকেই কাটার যোগ্যতা তার আছে, ধারও আছে ভারও আছে ওনার। আমরা আশা করছি অনেক দিন পরে দক্ষ একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেল বাংলাদেশ। এটা আমরা বহু বছর এরকম দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পায় না। আশা করছি
স্বরাষ্ট্রমন্ত্রীরা আসলে সফল হয় না সাধারণত। বাংলাদেশে যদি ইতিহাস ইতিহাস আমরা দেখি, এরকমই বলে। ইতিহাস সফল হয় না, কিন্তু উনি আমি আশা করতে যাই যে সালাউদ্দিন আহমদ সফল হবে। আমি এই প্রশ্নটাই আপনাকে করতে যাচ্ছিলাম যে জি। আসলে বাংলাদেশের ইতিহাস তো স্বরাষ্ট্রমন্ত্রীদের বলে যে আসলে হুম। কখনোই সফল হতে দেখা যায় না। জি। সেক্ষেত্রে সালাউদ্দিন আহমেদের মতো একজন মেধাবী মানুষ, প্রাজ্ঞ রাজনীতিবিদ, হুম। এই অস্থিতিশীল একটা সময়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব বোধ হয় এই কারণে তাকে দেয়া হয়েছে যে তার হাত ধরেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে। এটা আশা করা হয়েছে। এখন যে উনি যে সবকিছু মানে দিনের দিন ভালো করে ফেলতে পারবেন, পরিস্থিতি মানে ম্যাজিকের মতো পাল্টে ফেলতে পারবেন, এটা তো সম্ভব না। কিন্তু চয়েস হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীর চয়েস হিসাবে সবচেয়ে বেস্ট চয়েস আমি মনে করি। জি। আর রাজশাহীর মিজানুর রহমান, রাজশাহীর মিজানুর রহমান মিনু দীর্ঘদিন তাকে politician ভূমি এবং, মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া ভূমি হয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি মনে হয় এর আগেও কবির হোসেনকে রাজশাহীর নেতা ছিলেন, তাকেও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল। আবার রাজশাহী আগে বিভাগের আরেকজন দুলু দুলু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। উপমন্ত্রী ছিলেন। তো ওই অঞ্চলেই বিএনপি বোধহয় ভূমিমন্ত্রী দিতে পছন্দ করে। তবে রাজশাহী মিজানুর রহমান মিনুর ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু তৃণমূলের নেতা, তিনি কিন্তু একদম তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ। তার জনগণের সাথে নিবিড় যোগাযোগ আছে, মানুষের পালস তিনি বুঝেন। অতএব আমি আশা করব তিনিও তার দায়িত্ব পালনে সফল হবেন তার অভিজ্ঞতা এবং দক্ষতা যোগ্যতা দিয়ে। এবং তিনি এর আগে যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তখন কিন্তু তাকে সফল মেয়রই বলা হয়, তার এলাকার মানুষজন তাকে সফল মেয়রই বলেন। নাহলে ধন্যবাদ। আমরা একটু রংপুরে যেতে চাই। জুয়েল আহমেদ শুনতে পাচ্ছেন আপনার? জুয়েল আহমেদ, কিছুক্ষণ আগে মন্ত্রিসভার শপথ হলো, নতুন বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হলো। কেমন হলো এই মন্ত্রিসভা? আপনার অঞ্চল থেকে মন্ত্রিসভার যে প্রতিনিধিত্ব সেটা আসলে কেমন? তাদের প্রত্যাশার প্রাপ্তি কতটুকু মিলছে বলে মনে করছেন? একটি অনন্য মন্ত্রী পরিষদ হয়েছে। আমি যদি সাংবাদিক হিসেবে বলি যে নতুন পুরাতনের মেলবন্ধনে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো তৈরির একটি যে উদ্যোগ নেওয়া হলো আজকে, এটি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস ভেঙে ফেলবে। এটি সাংবাদিক হিসেবে আমি বলছি, কারণ যাদের অভিজ্ঞতা আছে সেই সব মন্ত্রীরা, তাদেরকে, সেই সব যোগ্য নেতাদেরকে নেওয়া হয়েছে, এবং যারা নতুন তাদেরকেও নেওয়া হয়েছে। নতুন পুরাতনের যে মেলবন্ধন আসলে সত্যি অসাধারণ, অনন্য। আমাদের অঞ্চল আপনি জানেন যে বরাবরই উত্তরাঞ্চল উন্নয়নের দিক থেকে পিছিয়ে ছিল, বৈষম্যের দিক থেকেই বলেন, বৈষম্য কখনো ভাঙতে পারেনি। সেদিক থেকে আমরা কিন্তু উত্তরের মানুষ এবার 4 জন মন্ত্রী পেয়েছি। এই 4 জন মন্ত্রী আসলে তাদের কাছে মানুষের আশা। উত্তরের মানুষ বলতে কি এটা কি রংপুর বিভাগ থেকে 4 জন মন্ত্রী, নাকি না পুরো উত্তরাঞ্চল থেকে 4 জন? না, রংপুর বিভাগ থেকে। রংপুর বিভাগ থেকে আমরা 3 জন পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি এবং 1 জন প্রতিমন্ত্রী পেয়েছি। এর মধ্যে আসাদুল হাবিব দুলুর কথা বলা যায়, উনি তার মধ্যে যদি আমরা 1 নম্বর বলি, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকারের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আপনি জানেন যে একটি অঞ্চলকে বা একটি এলাকাকে বা একটি দেশকে উন্নয়ন করতে গেলে এই মন্ত্রণালয়ের গুরুত্ব একেবারে কিন্তু অন্যতম গুরুত্ব বহন করে। সেদিক থেকে মির্জা ফখরুল ইসলাম যেটি পেয়েছেন সেটি আসলে খুব গুরু দায়িত্ব। তিনি সফল হবে, তিনি একজন সজ্জন মানুষ। আমরা যদি লালমনিরহাটের কথা বলি, লালমনিরহাটের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তিনি পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আপনি জানেন যে এই অঞ্চলের বিশেষ করে যে দুঃখ জায়গা নিয়ে তিস্তার কথা যদি বলি, তিস্তা নিয়ে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের যে ত্যাগ, যে তার ধারণ, তার যে অনুদান, তার যে আবেগ, তার যে অনুভূতি, এটি আসলে আমরা ভাষায় বলতে পারবো না। কারণ তিনি দেখিয়ে দিয়েছেন আসলে তিস্তা এই অঞ্চলের মানুষের সুখের নদী হতে পারে। সেই কারণে কিন্তু তিনি তৃণমূলের আন্দোলন করেছেন। এবং দুলু ভাই নিজে একজন অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সজ্জন মানুষ, এবং উনি সবাইকে কিন্তু খুব শ্রদ্ধা করেন এবং সবাইকে খুব ভালোবাসেন। সে কারণে কিন্তু বিশেষ করে ওনার বাড়ি কিন্তু লালমনিরহাট, কিন্তু ওনাকে রংপুর অঞ্চলের মানুষ, রংপুরে যে 8টি বিভাগ আছে, সেই 8টি বিভাগের মানুষ কিন্তু 8টি জেলা, 8টি জেলা, আমাদের যে 8টি জেলা রয়েছে, 8টি জেলার মানুষ তাকে কিন্তু অন্তর দিয়ে ধারণ করেন। কারণ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মানেই হচ্ছে একটি ইনোভেশন, একটি স্বপ্ন, একটি কল্পনা, একটি মানে আশা জাগানো একটি মানুষ।
তিনি আশা সবসময় জাগান। তিনি সফল হবেন এমন প্রত্যাশা করছেন। রংপুরের মানুষ যে চারজন মন্ত্রী হয়েছে, তার মধ্যে ডাক্তার জাহিদ হোসেন যে বিষয়টি তিনি যে দায়িত্ব পেয়েছেন, সত্যি এটি তিনি তার দায়িত্ব পালন করবেন। সবকিছু মিলে আমরা রংপুরের মানুষ আজকে সারাদিন আমরা কথা বলেছি, আমাদেরকে বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ ফোন করেছে, সমাজপতিরা ফোন করেছে, অনেক বামপন্থী রাজনৈতিক দলের নেতারা। জুয়েল ভাই আমরা আপনাকে একটু থামাচ্ছি। আমাদের এখানে আরো যারা সহকর্মী যুক্ত আছেন তাদেরকে শুরু থেকেই অনুরোধ করা হচ্ছিল যে আপনাদের কথা বলার আগ পর্যন্ত মিউট করে রাখবেন। একটু দয়া করে অন্যান্য যারা যুক্ত আছেন তারা একটু মিউট করে রাখবেন, অডিওটা একটু মিউট করে রাখবেন। জুয়েল ভাই ছাড়া সবাই একটু অডিওটা মিউট রাখেন। জি বলেন। জি, ফরহাদ হোসেন যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী হয়েছেন, তিনিও এই অঞ্চলের মানুষ। তারপরে ডাক্তার জাহিদ হাসান, তিনিও এই অঞ্চলের মানুষ। তো সবকিছু মিলে রংপুরের মানুষ আজকে কিন্তু সারাদিনেই যারা সমাজ যোদ্ধারা আছেন, সমাজপতিরা রয়েছেন, সচেতন মানুষরা আছেন, বিভিন্ন ভাবে আমাকে কিন্তু ফোন করেছে কারা মন্ত্রিত্ব পাচ্ছে, কেমন হচ্ছে না হচ্ছে, এই যে মানুষের আগ্রহ। তারপরে মন্ত্রিত্ব ঘোষণার পর যখন মন্ত্রণালয়ে দপ্তর ভাগ করে দেওয়া হলো, তারপরে মানুষের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে অনেকে ফোন করে বলতেছে অসম্ভব সুন্দর একটি মন্ত্রী পরিষদ গঠন করেছে। বিশেষ করে যদি আমরা রংপুরে যে চারজন মানুষের কথা বললাম, এই চারজন মানুষকে পেয়ে উত্তরের মানুষ খুবই খুশি, তারা আশায় বুক বেঁধেছেন যে তারা বিভিন্নভাবে আপনার স্লোগান তারা দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে এই উত্তরের এই চারজন মন্ত্রীর হাত ধরে যে দীর্ঘ বৈষম্য ছিল, সেই বৈষম্যের জড়া ভেঙে যাবে, মুছে যাবে সবকিছু, উন্নয়নের নতুন দ্বার উন্মোচন হবে। এই ধরনের কিন্তু ফোনে বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পোস্ট ভেসে আসছে। তো আমরা অভিনন্দন জানাই। কোনো কিছু প্রশ্ন আছে কিনা? আচ্ছা, না আপনার আমরা একটু শফিকুল ইসলাম বেবু ভাই আছেন বোধহয় কুড়িগ্রাম থেকে, ওনার কাছে একটু আমরা যেতে চাই। আপনি লাইনে থাকেন, আমরা দেখি আপনার। আচ্ছা, যে কথাটা বলছিল সেটা কারণ হচ্ছে রংপুরকে উনি বলছিলেন যে দীর্ঘদিন বঞ্চনার একটা জায়গা, রংপুর উত্তরের মানুষকে সবসময় উন্নয়ন বঞ্চিত থাকার কথা বলেছে। কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ, যেটা বিএনপির ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সামাজিক যে উন্নয়ন অবকাঠামোগুলো, মানে উন্নয়ন এবং হচ্ছে মানুষের যে কল্যাণমূলক যে কার্যক্রম, এই দুটোই কিন্তু উত্তরাঞ্চলের চলে গিয়েছেন। এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এটাও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তার মানে পানি সম্পদ মন্ত্রণালয়, এটাও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। ওই এলাকা কিন্তু ওই যে তিস্তাকে কেন্দ্র করে তিস্তা ইস্যু আছে, পানি সম্পদ মন্ত্রণালয় তারা পেয়েছে, তারপর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় পেয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনি যেটা বললেন তারেক রহমানের প্রধান এজেন্ডা যেটা ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড সাথে এই মন্ত্রণালয় যুক্ত থাকবে। অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ কাজ এবং ওনাকে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য নিযুক্ত করা হয়েছে। ডাক্তার জাহিদ হোসেন কিন্তু খুব পরীক্ষিত মানুষ। এবং একই সাথে ওনার কিন্তু আরো একটা মন্ত্রণালয় আছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু উনি ডক্টর জাহিদ হোসেন, এজেডএম জাহিদ হোসেন। তাহলে চারজন মন্ত্রী হলো 5টা মন্ত্রণালয় পরিচালনা করবে। আর এলজিআরডি মন্ত্রণালয়, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই একটা মন্ত্রণালয় তো 10টা মন্ত্রণালয়ের সমান। তো বৈষম্যের ভেঙে যাবে এটা আমরা আশা করছি। উনি যেমন ভাবে আশা করছিলেন, আমারও তাই মনে হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা একটু যেতে চাই, আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন আকরাম হোসেন। আকরাম হোসেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আকরাম হোসেন, আপনি একটু বলবেন যে আসলে এই মন্ত্রিসভা যখন ঘোষণা হলো, তারপর আপনার অঞ্চলের মানুষের যে প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়াটা কেমন? সংক্ষেপে একটু তুলে ধরবেন। ধন্যবাদ সুজন ভাই। আমি আসলে যেখানে আছি পাশে একটা মন্দির আছে, সেখানে মানে কীর্তন হচ্ছে আর কি, জন্য সাউন্ডটা কম পাচ্ছি। তবে আমি বলতে চাই যে মানিকগঞ্জের বাসীর যে প্রত্যাশা ছিল যে মানিকগঞ্জ থেকে একজন মন্ত্রী পাবে, সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে। মানিকগঞ্জের বরাবরই এর আগেও বর্তমান মানিকগঞ্জ 3 আসনের যে এমপি আফরোজা খানম রীতা আপা মন্ত্রী হয়েছে, তার বাবাও কিন্তু এই আসন থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর বিশেষ করে উনি মানে নারী হওয়াতে মানুষের মধ্যে আলাদা একটা নির্বাচনে একটা আগ্রহ ছিল এবং সে ওই অনুযায়ী নারীদের ভোট প্লাস এমনি যে ভোট, অনেক বিপুল সংখ্যক কিন্তু ভোট পেয়ে সে এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।
এর আগে যখন বিভিন্ন প্রচার প্রচারণায় উনি গিয়েছেন, তখন কিন্তু ভোটাররা তাদের নিজেদের আগ্রহে কিন্তু বলেছে যে আপনাকে আমরা ভোট দেব, আপনি এমপি হবেন এবং মন্ত্রীও হবেন, এরকম একটা কথা কিন্তু প্রত্যেকটা প্রায় এই জনসভায়, নির্বাচনী জনসভায় এরকম ভোটাররা কিন্তু এরকম কথা বলতো। সেই মানে প্রত্যাশাটা মানে পূরণ হয়েছে। এবং এই মানিকগঞ্জে এই খুশিতে ইতিমধ্যে বিকেলে এই দুইটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ মিছিল করেছে। তারা অত্যন্ত আনন্দিত হয়েছে যে মানিকগঞ্জ থেকে এই 3 আসন থেকে মন্ত্রী করার কারণে, এবং এটা মানে একটা আনন্দ জ্বর বইছে। জি, ধন্যবাদ। আপনি যদি আপনার ফোনটা একটু মিউট করেন, আমরা বুঝতে পারছি। এখানে আমি একটা বিষয় যোগ করতে চাই। আফরোজা খান রিতার বিষয়টা হচ্ছে তার বাবা হারুনুর রশিদ খান মুন্নু, আপনি জানেন যে তিনিও মন্ত্রী ছিলেন, মন্ত্রী তবে দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। এটা দীর্ঘদিন উনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। 2001 থেকে 6 যে বিএনপির যে শাসনামল ছিল, তখন তিনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। মন্ত্রী হয়েও উনি আসলে কোনো দায়িত্ব পালন করতে পারেন নাই, এটা একটা ওনার কষ্ট ছিল। তো তার মেয়ে মন্ত্রী, এখন সে তার মেয়ে মন্ত্রী হলো, বাবা হয়তো এখন আর বেঁচে নাই, কিন্তু এবং গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী তিনি হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন আফরোজা খান। আমরা আশা করছি তিনিও তার বাবার পদাঙ্ক অনুসারে, তার বাবা ছিলেন একজন শূন্য থেকে উঠে আসা একজন ব্যবসায়ী। আফরোজা খান রিতা বাবার সংগ্রামটা দেখেছেন, বাট বাবার সেই যে ব্যবসাটাকে তিনি এখন এগিয়ে নিচ্ছেন বাবার অবর্তমানে। তবে তার যে একজন ব্যবসায়ী হিসাবে এবং দীর্ঘদিন থেকে তিনি কর্মী বান্ধব নেতা হিসাবেও তার মানিকগঞ্জে পরিচিতি আছে। তিনি সম্ভবত মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অনেকদিন থেকে। অতএব আমরা আশা করতে পারি তার যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠান পরিচালনার যে দক্ষতা আছে, এই দুই মিলিয়ে তিনিও সফল হবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। জি জি, ধন্যবাদ। আমরা একটু যেতে চাই, আমরা তখনই কানেক্ট করতে চেয়েছিলাম, আমাদের শফিকুল ইসলাম বেবু ভাই কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন। উনি বোধহয় নেই, আমরা ওনাকে ইয়ে করেছি। আমাদের এখানে আছে নন্দন দেবনাথ দাদা শুনতে পাচ্ছি। পার্বত্য, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা। দীর্ঘদিন পর পার্বত্য চট্টগ্রামের বিষয়ক মন্ত্রী এসছে রাঙ্গামাটি থেকে। রাঙ্গামাটির মানুষের প্রতিক্রিয়া কেমন, আসলে কি বলছেন তারা? আসলে দীর্ঘদিন পর বলতে আমরা প্রায় 15-16 বছর পরে পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি জেলায় একটা মন্ত্রিত্ব পেয়েছি। সেটা সাধুবাদ জানিয়েছে পুরো রাঙ্গামাটি জেলাবাসী। এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নাই, সকল পাহাড়ি বাঙালি সকলেই আমাদের এই পার্বত্য মন্ত্রীকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি যে প্রতিমন্ত্রী দিয়েছে মির হেলাল উদ্দিনকে, তাকেও তারা সাধুবাদ জানিয়েছে। আমরা একটু যদি জানিয়ে রাখতে চাই, দীপেন দেওয়ান যিনি আছেন এবার পার্বত্য মন্ত্রী হয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হয়েছেন তিনি এই রাঙ্গামাটি জেলা থেকে। এই রাঙ্গামাটি জেলার মানুষ ওনাকে উজাড় করে দিয়েছে ভালোবাসা। সেই সুবাদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই মুখ রেখেছেন, পাহাড়ের মানুষের কান্না শুনেছেন, রাঙ্গামাটির বাসী মানুষের কান্না শুনেছেন। রাঙ্গামাটির বাসী মানুষের এই যে আন্তরিকতা, সেই আন্তরিকতা দিয়ে এই পার্বত্য মন্ত্রীর পদটা যে দিয়েছে তার জন্য সবাইকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা যিনি আমাদের মন্ত্রী হয়েছে তিনি বরাবরই আমাদের পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন এবং পাহাড়ের যে পার্বত্য চুক্তি রয়েছে, চুক্তি নিয়ে কথা বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে। পাহাড়ের যে পর্যটন শিল্প রয়েছে সেই পর্যটন শিল্পে উনি উন্নয়নের কথা দিয়েছেন। আমরা এখন মন্ত্রী পেয়েছি। দীর্ঘ বছর রাঙ্গামাটি একটু অবহেলিত জেলা ছিল, সেই অবহেলিত জেলা হয়তো এখন একটু উন্নয়নের রূপ পাবে। আচ্ছা, রাঙ্গামাটি, আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই। রাঙ্গামাটি মন্ত্রী পেয়েছে, আপনারা খুশি হয়েছেন, কিন্তু বান্দরবন এবং খাগড়াছড়ি তারা তো বঞ্চিত হয়েছে, তাদের রিয়াকশন কি? না, তারাও খুশি না, তারাও মোটামুটি খুশির আমাদের আছে, আমি যতটুকু খবর পেয়েছি। কারণ ওদের তো এর আগেও মন্ত্রিত্ব ছিল, এখনো এই কিছুদিন হয়তো মন্ত্রিত্ব বিহীন ছিল। আর তাদের যেই প্রত্যাশা, হয়তো মীর হেলাল উদ্দিন যিনি আছেন তিনি হয়তো খাগড়াছড়ির কাছাকাছি একটা জেলাতেই উনি আছেন, খাগড়াছড়িতে, উনি হয়তো ওনাদের নিয়ে একটা কাজ করতে পারেন।
পারবেন, আমরা আশা রাখছি। আর পার্বত্য রাঙামাটি হচ্ছে মাদার ডিস্ট্রিক্ট, 3 জেলার হচ্ছে সম্পূর্ণ মাদার ডিস্ট্রিক্ট এটা, রাঙামাটিটা। আর রাঙামাটির মন্ত্রী যিনি হয়েছে, আশা করবো আমরা 2 জেলাকে কখনো উনি নিরাশ করবে না, 3টি জেলা নিয়ে উনি কাজ করবেন। এই পাহাড়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন ধারাবাহিকতা তিনি রক্ষা করবে, আমরা সেটা আশা করতে পারছি। আর আমরা দীপেন্দার যদি একটু ধরতে চাই, দীপেন্দার দীর্ঘ 2006 সাল থেকে বিএনপির যেই কান্ডারি ছিলেন, আমাদের এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই জজের চাকরি ছেড়ে দিয়ে কিন্তু বিএনপিতে এসে তিনি 2006 সালের যে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তখন কেয়ারটেকার আমলে যে কারণে তারা নির্বাচন করতে পারেনি। এরপর 2008 সালেও তিনি নির্বাচন করতে পারেন, 3 বছরের একটা বাইন্ডিং কারণে। তখন তো 2008 সালে ওনার ওয়াইফকে দিয়ে উনি নির্বাচন করে 2009 সালে। তো জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই পটুয়াখালী থেকে যুক্ত আছেন আমাদের শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি, সুজন ভাই শুনতে পাচ্ছি। তরুণ মন্ত্রিত্ব পেয়েছেন, একজন তরুণ নেতা আপনাদের এলাকা থেকে নির্বাচিত হয়েছে এবং প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছেন। সবকিছু মিলে পটুয়াখালীবাসী আসলে প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন, তাদের প্রত্যাশা কেমন? জি, সুজন ভাই, প্রত্যাশা ছিল 2টা আর কি। পটুয়াখালীতে 4টি আসনের মধ্যে 2টি আসনের মানুষের বেশি প্রত্যাশা ছিল। একটা ছিল আলতাফ হোসেন চৌধুরী, যিনি বিগত দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন। তো এবছর কিন্তু সবাই আশাবাদী ছিল যে এখানকার তিনি একটা ভালো মন্ত্রিত্ব পাবেন, কিন্তু সেটা তিনি পাননি। তবে এখান থেকে যিনি বিপি নুরুল হক নূর, আপনারা জানেন যে তার মানে পিছনের দিনগুলোতে অনেক চড়া উচ্চাও শেষ করে কিন্তু তিনি আজকে মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী হয়েছেন। সেই ওইখান থেকে হচ্ছে কি গলাচিপার যে আসনটি, সেটা কিন্তু মূলত হচ্ছে গিয়ে এটা আওয়ামী লীগ বেষ্টিত একটি আসন। সেখানে কিন্তু দল মত নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে কিন্তু তিনি। এবং সেখান থেকে আজকে তাদের যে প্রত্যাশা ছিল যে একজন মন্ত্রী পাবেন, এখানে কিন্তু আওয়ামী লীগের সর্বশেষ যে আওয়ামী লীগের যে মন্ত্রী ছিলেন ক্ষমা জাহাঙ্গীর, তিনি কিন্তু তারপরে কিন্তু এখানে কোনো মন্ত্রিত্ব কিন্তু পায়নি গলাচিপাতে। এরপরে কিন্তু এই প্রথম আওয়ামী লীগ ছাড়া এই প্রথম একটি নতুন দল এসে, নতুন তরুণ একজন এসে সেখানে কিন্তু মন্ত্রিত্ব পেয়েছে। এই জন্য কিন্তু সেখানকার মানুষের মধ্যে প্রচন্ড পরিমাণ আনন্দ বিরাজ করছে, যেখানে মানুষ প্রতিনিয়তই তারা মিষ্টি বিতরণ করেছে, তারা আনন্দ মিছিল করেছে এবং তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তাদের পূরণ হয়েছে যে নুরুল হক নূর সেখানে তারা একটা মন্ত্রিত্ব পেয়েছেন। এবং যাদের যে বিভিন্ন সময় যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো এখন বাস্তবায়ন করতে পারবে বলে মনে করছেন ওখানকার এলাকাবাসীরা। যেমন হচ্ছে যে আপনারা জানেন যে পুরো গলাচিপার 3 আসনটাই কিন্তু ছিল চর বেষ্টিত একটি আসন। সেখানে কিন্তু অনেক চর অঞ্চল রয়েছে, প্রত্যন্ত চর অঞ্চল। যে চর অঞ্চলগুলোতে মানুষের কিন্তু রীতিমতো রয়েছে আপনার নানা ধরনের সমস্যা, যেমন শিক্ষা সমস্যা রয়েছে, স্বাস্থ্য সমস্যা রয়েছে, কৃষি সমস্যা রয়েছে। সেই কৃষি সমস্যা থেকে শুরু করে সকল ধরনের সমস্যার কিন্তু সমাধানের কথা তিনি বিভিন্ন তার এই যে নির্বাচনে কিন্তু সমাবেশগুলোতে তিনি বলেছেন এবং বলেছেন যে সেখানকার মানুষদের মধ্যে সমস্ত সমস্যা, দুঃখ দুর্দশা দূর করবেন যদি তিনি এমপি হতে পারেন। শুধু এমপি না, তিনি কিন্তু মন্ত্রিত্ব পেয়েছেন। তার মানে বুঝতে পারতেছেন যে এখন যে মানুষের মধ্যে যে প্রত্যাশার বিষয়টা রয়েছে তা কিন্তু এখন আকাশচুম্বী রয়েছে এবং সেটা শুধু এখন সময়ের অপেক্ষা রয়েছে যে কখন নুরুল হক নূর তার সেই মন্ত্রী তো সে গাড়ি নিয়ে সে প্লাগ উড়িয়ে যখন আমাদের এলাকায় ঢুকবে, এই এলাকায় মানুষগুলো তখন সেই প্রতীক্ষা রয়েছে যে কখন তিনি আসবেন এবং তাদের মধ্যে সবাই সাথে কথা বলবেন। শুধু এখন সেই অপেক্ষা রয়েছে। তবে একটি বিষয় আমি বলে যে পটুয়াখালীতে কিন্তু আলতাফ হোসেন যদি না হয়, কিন্তু এখানে মানুষের অনেকটাই মনক্ষুণ্ণ হয়েছে যে আসলে দলীয় ভাবে তাকে একটা ভালো মন্ত্রিত্ব দেওয়ার কথা তারা অনেক আশাবাদী ছিলেন, কিন্তু সেই আশাটা পূরণ হয়নি। এই জন্য পটুয়াখালী 1 আসনের মানুষের মধ্যে কিন্তু একটি মানে কি বলে একটা দুঃখ ভারাক্রান্ত বলা যায় যে এই এলাকার মানুষ তারা কিন্তু এখন অনেকটাই আশাহত হয়ে গেছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু নাবিল ভাই আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা জানি যে আপনি নিজেও পটুয়াখালীর সন্তান। আমি নিজেও পটুয়াখালীর সন্তান এবং আপনি জানেন গত পরশুই নুরুল হক নূরের সাথে একটা ইন্টারভিউ আমি করেছেন। হ্যাঁ, ওনার সাথে আমার দেখা হয়েছে এবং দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছে। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো আপনার এলাকার উন্নয়ন করবেন, বাট ওই এলাকার দক্ষিণ অঞ্চলের মানুষ তো আপনি যেহেতু মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন,
তাদের আপনার আপনার প্রতি আশা থাকবে। তো উনি আমাকে যেটা বলেছেন, শুধু পটুয়াখালী নয়, ওনার আসন তো বটেই, পটুয়াখালী, ভোলা, তারপরে বরগুনা, ঝালকাঠি এবং বরিশাল। উনি বলছেন যে বরিশাল বিভাগের একটা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে উনি এগোবেন, উনি একথা আমাকে বলেছেন। আর আলতাফ হোসেন চৌধুরী পূর্ণমন্ত্রী হবেন এরকম একটা আশা আমিও এলাকার মানুষ হিসেবে আমিও জানি এরকম একটা ছিল। বাট তারেক রহমান যে বৈশিষ্ট্য নিয়ে এই মন্ত্রিসভা করেছেন সেই কারণে হয়তো উনি বাদ পড়েছেন। সেটা হচ্ছে উনি আসলে পুরোপুরি মানুষ, ওনার মাঝে মধ্যে টেম্পার লুজ করেন আমরা জানি। এই কারণে আলতাফ হোসেন চৌধুরী ওনার নিজের বয়সজনিত কারণে এবং ওনার একটু ভুলে যাওয়ার প্রবণতা ওনার মধ্যে নাকি আছে, এসব কারণ হয়তো বিবেচনা হতে পারে। আর আমরা জানতাম, অনেকেই মনে করছিলেন যে তার আবার চায়না লবিটা খুব স্ট্রং, এ কারণে তিনি চায়নার পছন্দের মানুষ, চীনের পছন্দের মানুষ হিসেবে তিনি মন্ত্রিসভায় স্থান পাবেন। এমন যেমন ছিল তেমনি আবার আরেকটা গ্রুপ বলছিল তিনি ভারতের অপছন্দের মানুষ, অতএব তিনি মন্ত্রিসভায় থাকবেন না, এরকম একটা কথা বলেছেন। এবং যে কেউ না, এটা একজন আমাদের এলাকার আমাদের যে 4টা আসনের মধ্যে একটা আসনের সংসদ সদস্য উনি আমাকে গতকালই বলেছেন যে আলতাফ হোসেন চৌধুরী মন্ত্রিসভায় থাকবে না, কারণ ভারতের গুড বুক এসে নাই। নাবিল ভাই, এই 5 তারিখের পরে এসেও তো হচ্ছে, এসেও কি ভারত, চায়না, পাকিস্তান এসবের প্রাধান্য আছে? যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বারবার বলে আসছিলেন যে সবার আগে বাংলাদেশ। না, সেই প্রাধান্য নাই, সেই প্রাধান্য উনি ওই সংসদ সদস্য ওনার মতো করে ব্যাখ্যা করেছেন, উনি হয়তো বা তার মতো ব্যাখ্যা করেছেন। কিন্তু আমি মনে করি, আমি যে একটা প্রথম কারণ বললাম, উনি হয়তো পুরোপুরি ফিট না মন্ত্রণালয় চালানোর জন্য, এটা হয়তো বিএনপি বা তারেক রহমান মনে করেছেন, সে কারণে ওনাকে মন্ত্রিত্ব দেন। বাট আলতাফ হোসেন চৌধুরী একজন অভিজ্ঞ মানুষ, প্রাজ্ঞ মানুষ, একজন ডিসেন্ট মানুষ এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি যেখানেই যান আলো কাটতে পারেন, তার সেই স্মার্টনেস সবকিছুই আছে। তিনি মন্ত্রী হলে আমরা আগে দেখেছি উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় চালিয়েছেন, ভালোই চালিয়েছেন, ভালো মন্দ মিলিয়ে আলোচনা সমালোচনা সবই আছে। বাট তিনি যোগ্য মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বয়স হয়তো তাকে, এটা তো খুব চ্যালেঞ্জিং একটা সরকার, মানে এই সময়টাকে সেসব কারণেই হয় চ্যালেঞ্জিং ফেস করতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয় হতে হবে প্রম্পট, তারুণ্য নির্ভর একটা, মানে আপনি মিজানুর রহমান সবুজকে দেখতে পাচ্ছি, সেও বোধহয় বিষয়ে বলতে পারবেন। উনিও বলতে পারবেন। সবুজ ভাই, আপনার কাছে শুধু আপনার অঞ্চল নিয়ে প্রশ্ন না, আপনার কাছে প্রশ্ন। মিজানুর রহমান সবুজ রাজনৈতিক বিশ্লেষক, একই সাথে সাংবাদিক। সবুজ ভাই, আপনার কাছে প্রশ্ন শুধু পটুয়াখালী বা বরিশাল ওই অঞ্চল নিয়ে নয়, টোটাল যে মন্ত্রিসভা শপথ নিলেন, গঠন হলো যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি, কেমন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক জল্পনা কল্পনা এবং গত কালকে থেকে আপনারা দেখছিলেন, বলা চলে গত দুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মন্ত্রীদেরকে মন্ত্রী বানানো হচ্ছিল, অনেকেই দায়িত্ব দেওয়া হচ্ছিল। তো সেই জায়গাটা থেকে সরে এসে আজকে যখন সমস্ত মানুষগুলোর মধ্যে মানে বিষয়টা প্রকাশ্যে আজকে যেহেতু প্রকাশ্যে আসলো, পুরো বিষয়টা আপনি দেখেন, চমৎকার একটা, আপনি চাইলে ওদেরকে সাথে নিয়েও করতে পারেন, মানে এটা কোনো সমস্যা নেই ভাই। আপনি চাইলে ওনাদেরকে ফ্রেমে নিয়েও কথা বলতে পারেন। চমৎকার একটি মন্ত্রিসভা হয়েছে আসলে, সত্যি কথা বলতে। বাচ্চারা আসলে খুব এক্সাইটেড, তারাও এখন বয়সে ছোট কিন্তু তারাও বর্তমানে দেশ দুনিয়ার খোঁজ খবর রাখতে চায় আর কি। আমি একটু সংক্ষেপে যেটি বলতে চাই যে আসলে যেটি প্রত্যাশা ছিল ঠিক সেই ধরনের মন্ত্রিসভাই কিন্তু হয়েছে। অর্থাৎ যারা বয়সের ভারে লুচ্চ, অর্থাৎ যারা নিজেরাই হয়তো চলতে পারেন না, তারা আসলে কিভাবে একটি মন্ত্রণালয় সামলাবেন, কিভাবে একটি দেশ সামলাবেন, সেই জায়গা থেকে আমার মনে হয় বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান একেবারেই যোগ্য মানুষদেরকে বেছে নিয়েছেন। বেশ কয়েকজন সিনিয়র পার্সন হয়তো মন্ত্রী পরিষদের জায়গা পাননি, কিন্তু আমার ধারণা তাদের পরামর্শ নিয়েই তিনি দেশ চালাবেন। তবে এখানে একটি বিষয় আমার অবজারভেশন হচ্ছে যে তারেক রহমান নিশ্চয়ই সরকার এবং দলকে আলাদা করতে চাইছেন, যেটি আওয়ামী লীগের সময় আমরা দেখেছি
সরকার এবং দল একাকার হয়ে গিয়েছিল। কোনটা সরকার আর কোনটা দল কিছুই কিন্তু বোঝা যাচ্ছিল না, এবং আদতে সরকারকে শক্তিশালী করতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে একেবারেই দুর্বল হয়ে গিয়েছিল। সেই জায়গাটি আমার ধারণা বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান অত্যন্ত সবুজ ভাই, সুনিপুণভাবে তিনি কিভাবে দলকে আগানো যায়। আমরা 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 আবার আপনার সাথে যুক্ত হব। আমরা একটু নাবিল ভাইয়ের সাথে নাবিল ভাই, শুরু থেকে একটা বিষয় কিন্তু বারবার আলোচিত হচ্ছে যে দলের, সবুজ ভাই বিষয়টা মানে খোলাসা করলেন কিছুটা, মানে তার অভিমত ব্যক্ত করার সময়, যে দল এবং মন্ত্রী পরিষদ, এই সরকার, এই দুইটা বোধহয় আলাদা, মানে এবার একটু অন্য দৃষ্টান্ত দেখাইতে চাচ্ছেন। আবার সেটাই, যেমন ধরেন আপনারা যদি বলেন যে বিএনপির অন্যতম নিপীড়িত এবং ত্যাগী নেতা হচ্ছেন রিজভী আহমেদ, রিজভী আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী আহমেদ, তিনি তিনি মনোনয়নও পায় না। আরেকজনের নাম বলতে পারি সোহেল ভাই, হাবিবুন নবী খান সোহেল। এরা দুইজনই কিন্তু ত্যাগী মানুষ, পোর খাওয়া মানুষ এবং যোগ্য মানুষ, নো ডাউট, এতে যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই। আবার একই সাথে সিনিয়র নেতা হিসেবে যদি ধরেন, সেটা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন হ্যাঁ সৈয়দ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। মানে, আচ্ছা, আমি নজরুল ইসলাম প্রথমে খান, ওই দুজনের কথা নজরুল বলতে ইসলাম খান। চাই, কিন্তু তারা মন্ত্রিসভায় স্থান পাননি এবং মানে নির্বাচনেও প্রার্থী তাদের করা হয়নি। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সাংবাদিক হিসেবে আমরা যা জানি, দল পরিচালনায় তাদেরকে দুইজনকে আরো গুরুত্বপূর্ণ করা হবে, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। আর নজরুল ইসলাম খানও দল পরিচালনার সাথে থাকবেন, নির্বাচন পরিচালনা কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। এবং আরো কিছু সিনিয়র নেতা আছেন, যেমন মোশাররফ হোসেন, তারপরে মির্জা আব্বাস সহ, তারপর গয়েশ্বরচন্দ্র রায় সহ কিছু প্রবীণ নেতা আছেন যারা এবার মন্ত্রিসভায় স্থান পাননি। অনেকে কারো কারোর সাথে বিতর্ক যুক্ত আছে, আর কারো কেউ ফিজিক্যালি পুরোপুরি ফিট না, এসব কারণে বাদ পড়েছেন। কিন্তু এর বাইরেও একটা বিষয় আছে, সেটা হচ্ছে সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো গঠন হবে, ওই সংসদীয় স্থায়ী কমিটিতে অনেকে চেয়ারম্যান হবেন, যারা হচ্ছে মন্ত্রীর পদমর্যাদায় চেয়ারম্যান হবেন। আমরা আশা করছি সেখানে যারা বাদ পড়েছেন অনেকে আবার সেখানে অন্তর্ভুক্ত হবেন। আর বিএনপি বড় একটা দল এবং সরকারও একটা বড় বিষয়, এইসব নেতাদেরকে অন্তর্ভুক্ত করবেন নিশ্চয়ই তারেক রহমান। তাদের যোগ্যতা, দক্ষতা এবং তাদের মেধাকেও কাজে লাগাবেন। তিনি কিভাবে কাজে লাগাবেন সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আর কিছুদিন, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। যে তাদেরকেও আমি নিশ্চিত যে এই সব যোগ্য মানুষ, দক্ষ মানুষ এবং অভিজ্ঞ মানুষদেরকেও তারেক রহমান সরকারে এবং দলে কাজে লাগাবেন। নাবিল ভাই, আমরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নানা বিষয় নিয়ে অনেকের নাম আমরা দেখলাম, মানে সেটি নিয়ে নানাজন নানাভাবে মন্তব্য করলেন, অনেক সময় গণমাধ্যমেও তাদেরকে উদ্ধৃতি দেয়া হলো। তো দেখা গেল যে আসলে সোশ্যাল মিডিয়া একভাবে বললেন, আবার বাস্তবতা মানে অন্যরকম। তো সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা নাম বারবার আমরা ঘুরে ফিরে দেখছিলাম, কিছু কিছু মানুষের নাম আমরা দেখছিলাম, লুৎফুজ্জামান বাবর, তো উনি বাদ পড়েছেন। একই সাথে যদি বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস, উনি বাদ পড়েছেন। মানে এসব, মানে আরো যারা সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, সফলভাবে করেছেন, তারাও বাদ পড়েছেন, কিন্তু তাদের নাম কোনো না কোনো ভাবে শোনা যাচ্ছিল যে তারা মন্ত্রী হচ্ছেন। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা হচ্ছে যে আপনি যে লুৎফুজ্জামান বাবরের কথা বলছেন, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তারপরে একটা একাধিক মামলায় তিনি গ্রেপ্তার ছিলেন এবং তার বিরুদ্ধে ফাঁসির রায়ও কিন্তু হয়েছিল। আরো একটা নাম বলতে পারি, আব্দুল সালাম পিন্টু, তিনিও জেলে ছিলেন দীর্ঘদিন, প্রায় 16-17 বছর জেলে ছিলেন এবং তিনি ফাঁসিতে দণ্ডিত ছিলেন। এরা দুইজনই এমপি হয়েছেন, কিন্তু এবং বিপুল ভোটের ব্যবধান। তারা কিন্তু স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে খুবই জনপ্রিয় মানুষ। এবং লুৎফুজ্জামান বাবর কিন্তু তার সম্ভবত 149টা কেন্দ্রের একটা কেন্দ্রেও হারেন নাই, তিনি সবগুলো কেন্দ্রে জয়লাভ করেছেন। এবং যার সাথে দ্বিতীয় স্থান হয়েছে, তার সাথে বিপুল ভোটের ব্যবধান, লক্ষাধিক ভোটের ব্যবধান। এরকম জনপ্রিয় একজন মানুষ সংসদে মানে মন্ত্রিসভায় থাকবেন, এই প্রত্যাশা পপুলার প্রত্যাশা। কিন্তু তারেক রহমান যেটাকে গুরুত্ব দিয়েছেন বলে আমরা মনে করছি মন্ত্রিসভা দেখে, উনি হলো দক্ষতা এবং হচ্ছে তার ফিটনেস, এটাকে গুরুত্ব দিয়েছেন। তো ওনারা দীর্ঘদিন জেলে থাকার কারণে একটা মানসিকভাবে তো আসলে ওনারা পুরোপুরি ওই ট্রমা কাটাই উঠতে পারেন নাই, এটাই স্বাভাবিক। 17 বছর 16 বছর একজন মানুষ জেলে থাকার পর এবং ফাঁসির দণ্ড নিয়ে আসে, জানে যে এরপরে আমার মৃত্যু হতে যাচ্ছে, হয়তো বা যে কোনো সময়। হ্যাঁ, তো এইরকম মানুষের ট্রমা কাটিয়ে ওঠা কিন্তু এত সহজ না।
এই লোকগুলো আমার ধারণা সেই ওনারা ওনারা ওনাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমার মনের মধ্যেও সংশয় নাই, মানুষের মধ্যেও সংশয় নেই, কিন্তু ওনারা ওই ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু আব্দুল সালাম পিন্টুর ছোট ভাই, তাকে কিন্তু আবার সালাউদ্দিন সুলতান সালাউদ্দিন টুকু, তিনিও একজন ত্যাগী নেতা, পোরখাওয়া নেতা, তাকে কিন্তু মূল্যায়ন করা হয়েছে। এক পরিবার থেকে তো আর দুইজনকে মূল্যায়ন করার সুযোগ নাই। নাবিল ভাই, আমরা এই বিষয়টাও আসছিলাম যে আমরা দেখলাম যে 25 জন পূর্ণমন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে তারা সবাই কিন্তু বয়সে অনেক তরুণ। অনেক পূর্ণমন্ত্রীর মধ্যেও তরুণদের হ্যাঁ প্রাধান্যতা এসছে। তা সবকিছু মিলে তারুণ্য নির্ভর যে একটি মন্ত্রিসভা, তাহলে এই মন্ত্রিসভা সম্পর্কে আপনার ইয়েটা কেমন, মানে আপনার পর্যবেক্ষণ কেমন? আচ্ছা, যে আপনি একটা চমৎকার প্রসঙ্গ তুলেছেন। এর আগে আরেকটা বিষয় আপনি জানেন যে 24 পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যখন মানে একটা বলা চলে সাংঘর্ষিক অবস্থান, মুক্তিযুদ্ধ একদিকে, 24কে কখনো 24কে উপরের দিকে তুলে দেওয়া হচ্ছে, সেই সময় মুক্তিযুদ্ধকে ছোট করে দেখার চেষ্টা করা অনেকেই, এটা বিভিন্ন ধরনের দেশি বিদেশি নানা ধরনের অপতৎপরতা এখানে চলেছে। তাই এবার একজন ব্রিগেড বিক্রমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মানে মন্ত্রী দেওয়া হয়েছে, আবার একজন তরুণ যিনি মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক ইশরাক হোসেনকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, এইটা একটা সিগনিফিকেন্ট ঘটনা, এবং তার বাবা ছিলেন কিন্তু গেরিলা মুক্তিযোদ্ধা। এইটা একটা সিগনিফিকেন্ট ঘটনা। এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু আগের বার বিএনপি যখন ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে, ওই সময় কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রথম গঠন করা হয় 2001 সালে গঠন করা হয়। এত বছর ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুব বেশি বড় মন্ত্রণালয় বলে ওইভাবে দেখা যায়নি, কিন্তু এখানে যেহেতু দুইজন দক্ষ মানুষকে দেওয়া হয়েছে, যিনি প্রবীণ, মানে আমি বলতে চাচ্ছি মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু একজন দক্ষ মানুষ। আগের সরকারে আমরা দেখেছি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এর আগে এক সময় পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয় একসময় উনি চালিয়েছেন। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয় উনি চালিয়েছেন। যখন বাণিজ্য মন্ত্রণালয় ক্রাইসিস তৈরি হয়েছে, দ্রব্যমূল্য কন্ট্রোল করা যাচ্ছে না, সেই সময় এসে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উনি মোটামুটি পরিস্থিতি অনেকটা সামলে এনেছিলেন। এই যে এরকম দক্ষ মানুষের পাশাপাশি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জানেন আপনি, তরুণদের মধ্যে আইকন, এবং উনি খুবই মেধাবী মানুষ। উনি লন্ডনে পড়ালেখা করে আসছেন এবং উনি ইঞ্জিনিয়ার মানুষ, খুবই দক্ষ মানুষ। ওনাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এতে মনে হচ্ছে এই মন্ত্রণালয়কে নিয়ে তারেক রহমানের বড় কোনো পরিকল্পনা আছে এবং নতুন কিছু উনি করতে চান এই মন্ত্রণালয়কে ঘিরে। আমরা আবার একটু যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন এর আগে মিজানুর রহমান সবুজকে আমরা আবার নতুন করে কানেক্ট করতে চাই, উনি যুক্ত আছেন কিনা। হয়তোবা আমরা ওনার সংযুক্ত হারিয়ে ফেলেছি। নাবিল ভাই, আপনি যে প্রসঙ্গটি তখন বলছিলেন যে আসলে তারুণ্য নির্ভর যে মন্ত্রিসভা হতে যাচ্ছে, আসলে নতুন বাংলাদেশের যে নতুন গণতান্ত্রিক যাত্রা, দীর্ঘ 17 বছর পর গণতন্ত্রের সূচনা বাংলাদেশের মানুষের তারেক রহমানকে ঘিরে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার পূরণে নিশ্চয়ই সবসময় তরুণরাই সবসময় সামনের দিকে এগিয়ে থাকে। তো এটার প্রতিফলন কিনা? হ্যাঁ, এটার প্রতিফলন তো অবশ্যই। আপনি এই মন্ত্রণালয়, আমরা যেটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে আলাপ করছিলাম, এই মন্ত্রণালয়ে দেখেন যেমন প্রবীণ অভিজ্ঞ একজন মানুষ আছে, তেমনি একজন নবীন আছেন। চমৎকার কম্বিনেশন। প্রবীণের তার অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনা সাজাবেন, নবীন সেটা বাস্তবায়ন করবেন। এবং এরকম বেশিরভাগ মন্ত্রণালয় এরকম প্রবীণ একজন এবং নবীন একজনকে দেওয়া হয়েছে। যেমন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, সেখানেও দুইজন মন্ত্রী, একজন নবীন একজন প্রবীণ, দীপেন দেওয়ান ফুলমন্ত্রী এবং মীর হেলাল, এবং এরকম প্রায় সবগুলো মন্ত্রণালয় আমরা দেখতে পাচ্ছি। তবে একটা মন্ত্রণালয় দেখছি আমি যে দুইজনই তুলনামূলক নবীন মানুষ, সে হচ্ছে শেখ রবিউল আলম, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেলপথ ও নৌ মন্ত্রণালয়। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। একই সাথে ওনার মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী আছেন, সে হাবিবুর রশিদ হাবিব, তুলনামূলক ইয়াং সাধারণ সম্পাদক ছিলেন। শেখ রবিউল আলমও খুব বেশি প্রবীণ তেমন নয়, উনিও ইয়াং, মানে তরুণ হিসেবে, এবং দুইজনই ঢাকার সংসদ সদস্য, একটা ঢাকা 10-এর, একজন হলো ঢাকা 9-এর।
যদিও আসন কিছুটা দূরে আছে। তো এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে ঢাকায় 4 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে এবং তারা সবাই দক্ষ, যার স্ব ক্ষেত্রে দক্ষ এবং যোগ্য। আরো দুইজনের নাম যদি আমি বলি, ববি হাজ্জাজ, তিনি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর হচ্ছে ইশরাক হোসেনের কথা তো বললামই। এই 4 জন মন্ত্রী এবং 3 জন প্রতিমন্ত্রী এবং 1 জন মন্ত্রী, পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা থেকে। এটাও একটা সিগনিফিকেন্ট ঘটনা যে ঢাকায় আমরা জানি বেশ কয়েকটা আসনে আরো একজন ঢাকা থেকে নির্বাচন করেছেন, তিনি হেরেছেন, তিনি আমিনুল হক। তাকেও টেকনোক্রেট হিসেবে প্রতিমন্ত্রী করা হয়েছে। উনি যে সাবেক ফুটবলার, ওনাকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উনি ওই জগতেরই মানুষ, তার ক্ষেত্রের জন্য উনি সবকিছু মিলিয়ে ঢাকার থেকে 5 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমরা পেয়েছি এবং তারা সবাই স্ব ক্ষেত্রে উজ্জ্বল মানুষ এবং আমরা আশা করতে পারি তারা সফল হবে এবং তারা হচ্ছে লেগে থাকার মানুষ, তারা দক্ষ মানুষ, যোগ্য মানুষ। আমরা তারা সফল হবে, সাফল্য দেখতে চাই, আমরা এই প্রত্যাশাও করতে চাই। আমরা একটু যেতে চাই খুলনা থেকে যুক্ত আছেন আতিয়ার পারভেজ। আতিয়ার পারভেজ, শুনতে পাচ্ছেন আমাদের? শুনতে পাচ্ছি ভাই। আপনি একটু খুলনার মানুষের প্রত্যাশার, প্রতিক্রিয়ার কথা জানাবেন যে আসলে খুলনা থেকে মন্ত্রী পরিষদ ঘোষণা হলো, সেই মন্ত্রী পরিষদ নিয়ে খুলনাবাসীর প্রত্যাশা কেমন? আমরা বোধহয় আপনার সংযুক্তকে হারিয়ে ফেলেছি, আমরা একটু যেতে চাই। সংযোগে আছি ভাই। না, উনি সংযুক্ত আছেন বলছেন না, ওনার ভিডিওটা আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। আতিয়ার পারভেজ, আপনি আপনার সংযোগটি আরেকবার একটু চেক করবেন। আমরা এই সুযোগে আমরা যেতে চাই মিজানুর রহমান সুবজ, রাজনৈতিক বিশ্লেষক এবং ধ্রুব আছে, উনি আপনার সত্যজিৎ দাস। ধ্রুব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মোবাইলটি আপনি ঠিক করবেন, এটা অটো রোটেশন মোডে নিয়ে একটু আসবেন। আমরা সবুজ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। সবুজ ভাই, আপনি তখন বলছিলেন যে আসলে দল এবং সরকারকে আলাদা করার যে প্রক্রিয়া বিএনপি, এটা এবার অন্যরকম একটি দৃষ্টান্ত দেখাচ্ছিলেন এবং একই সাথে নতুন অনেক চমকের কথা আপনি বলছিলেন, একটু বলবেন। আমি যেটি বলতে চাই যে মন্ত্রিসভা আসলে অসাধারণ হয়েছে এবং কিন্তু একটি বিষয় আবার একটু মনে রাখতে হবে ভাই, সেটি আমি যেটি বলতে যাচ্ছি সেটি হলো যে দেখেন, আমরা সবসময় জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। মন্ত্রিসভা হয়েছে বেশিরভাগই কিন্তু নতুন মন্ত্রী যারা দায়িত্ব পেয়েছেন, হ্যাঁ, তাদের কিন্তু অভিজ্ঞতাটা নাই। এটা তাদের জন্য একদিকে একটা অপার সম্ভাবনা, অন্যদিকে একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ বাংলাদেশে আপনি জানেন যে আমলাতন্ত্র, তাদেরকে সাথে নিয়ে কিন্তু তাদেরকে আগাতে হবে। সেই ক্ষেত্রে তাদেরকে এই প্রশাসনের নানা ধরনের অব্যবস্থাপনা গত 15 বছরে 16-17 বছরে হয়েছে, সেই জায়গাগুলোকে সমন্বয় করে সুন্দরভাবে কিভাবে একটি মন্ত্রণালয় চালানো যাবে সেই বিষয়ে তাদের কিন্তু সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিতেই হবে। অর্থাৎ যারা মন্ত্রিসভায় এবার স্থান পাননি তাদের সাথে তাদের কিন্তু আলোচনা করতে হবে। এর বাইরে আমি ব্যক্তিগতভাবে বলবো তারা যেন একটু কথাবার্তায় সংযত হন। কারণ দেখেন, অনেক ভালো কাজ করার পরেও মুখ ফসকে 2-4টি এলোমেলো কথা বলবার কারণে কিন্তু অনেক বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। আমি আশা করব যারা দায়িত্ব পেয়েছেন, যাদের উপরে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি প্রথমবার এমপি হয়ে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন, এরকম আরো অনেকেই প্রথমবার এমপি হয়ে মন্ত্রী হয়েছেন, আমি আশা করব তারা খুবই সতর্কভাবে আগাবেন। তাদের উপরে যে আশা ভরসা, আমি যেটি বললাম, এই দেশের মানুষের কিন্তু এখন এত প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশা এবং প্রাপ্তি, এটার একটা মিল ঘটানো অনেক কঠিন চ্যালেঞ্জ। এবং একই সাথে সবার হাতে হাতে মোবাইল, মানে সোশ্যাল মিডিয়াতে নানা ইস্যু তৈরি করার যে বিষয়টা, সেটাও তো আসলে অপপ্রচার, হ্যাঁ, একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এই যে ভুয়া কার্ড, ফটো কার্ড, ওনাদের খুব সতর্ক ভাবে কথা বলতে হবে
এবং তাদের কথাকে আমরা মানে অনেককেই দেখি অপসাংবাদিকতা করতে। তিনি যেটা বলেননি সেই কথাটিকে ছোট করতে গিয়ে এমন ভাবে ব্যাখ্যা দেওয়া হয়, এই বিষয়গুলো খুবই সতর্ক তাদেরকে থাকতে হবে এবং গণমাধ্যমের সাথে একটি চমৎকার সম্পর্কের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আশা করি তারা যদি তাদের ভালো কি বলে এটাকে নিয়তে তারা যদি এগিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ এই দেশের মানুষের যে কথাটি নাবিল ভাই বারবার বলছিলেন যে আমরা আশা করি তারা সফল হবেন, আমরা মনে প্রাণে চাই তারা সফল হন। দেশের মানুষ বিএনপি কে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, এখানে নানা চ্যালেঞ্জ আছে, সেটি বিস্তারিত বলবার সময় এখন নাই, কিন্তু আমি যেটি বলবো কথা কম কাজ বেশি, এই নীতি যদি তারা ধারণ করতে পারেন, আমার মনে হয় যে ছোটখাটো এবং বড় চ্যালেঞ্জ গুলো আসবে এগুলো ওভারকাম করে। এবং আপনাকে আরেকটি কথা আমি একটু বলে রাখতে চাই, আমার ধারণা বর্তমান মন্ত্রী পরিষদে সবাইকে তারেক রহমান প্রধানমন্ত্রী কিন্তু সারাক্ষণ মনিটরিং এ রাখবেন, অর্থাৎ 3 মাস 6 মাস পরে পারফর্ম করতে না পারলে অনেকে কিন্তু এই জায়গা থেকে সরে যেতে আপনি দেখবেন, আবার নতুন মুখ আসবে। অর্থাৎ একেবারে 5 বছরের জন্য আমি মন্ত্রিত্ব পেয়েছি এরকম যদি কেউ ভেবে ধীরলয়ে আগান কিংবা ওভার পারফর্ম করতে যান, দুটোই কিন্তু তাদের জন্য বিপদ হতে পারে, দলের জন্য বিপদ হতে পারে, দেশের জন্য বিপদ হতে পারে। জি চরম সংখ্যা আচ্ছা, মনিটরিং এ রাখবে, এখানে আমি একটু যুক্ত করতে চাই। যেমন আমরা দেখছি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জন আলোচনায় ছিল, যেমন ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনায় ছিল হুমায়ুন কবির, আমি এই জায়গাটি আসছিলাম ভাই। হুমায়ুন কবির আলোচনায় ছিল। এবং আমরা যদি তথ্য মন্ত্রণালয় দেখি সেখানেও আমরা একটা তুলনামূলক একটা অপ্রত্যাশিত মুখ দেখেছি, তাই না? দুইটা মন্ত্রণালয়। তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত অনেক কাজকর্মের সাথে ডক্টর জিয়া হায়দারের সংযোগ ছিল। উনি এই যে লোকগুলো কিন্তু মন্ত্রিসভায় স্থান পাননি। তারপরে বিএনপির মিডিয়া সেলের যিনি আহ্বায়ক ডক্টর মওদুদ, তিনিও কিন্তু আলোচনায় ছিলেন। হ্যাঁ, তিনিও কিন্তু আলোচনায় ছিলেন। এই লোকগুলো কিন্তু মন্ত্রিসভায় স্থান পাননি, কিন্তু তার মানে এই লোকগুলো, ওই যে মিজানুর রহমান সবুজ যে বললো যে সারাক্ষণ মনিটরিং এ রাখবেন, এই লোকগুলোকেও আমার ধারণা উনি এইসব মন্ত্রণালয়ের ওই ছায়া মন্ত্রী বলে না, ছায়া মন্ত্রী, বিরোধী দলের না, সরকারি দলের মধ্যেই কিন্তু ছায়া মন্ত্রী ব্যবস্থা হয়তো তারেক রহমান চালু করতে পারেন, অথবা এই ব্যবস্থা থাকবে, ওনারা মনিটরিং করবেন, তারেক রহমানের কাছে একটা সেকেন্ড থট বা থার্ড থট ওনাদের কাছ থেকে তারেক রহমান নেবেন, মানে প্রধানমন্ত্রী নেবেন। সেটাও একটা গুরুত্বপূর্ণ দেখার বিষয় হবে যে আসলে কি হচ্ছে। আমি মিজানুর রহমান সবুজের কাছে সাথে পুরোপুরি একমত যে পারফরমেন্স না থাকলে তিনি আসলে টিকতে পারবেন না। আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এটা বোধহয় এই মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক এটা আমার কাছে। কারণ এই মন্ত্রী মানে উনি যখন উপদেষ্টা ছিলেন, তখনই তো, দুঃখিত, উনি উপদেষ্টা ছিলেন না, তখন বিশেষ সহকারী ছিলেন। পরবর্তীতে উনি ছিলেন হচ্ছে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন, পরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো। দুঃখিত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তা সেই সময় কিন্তু বিএনপি চিঠি দিয়ে মানে তার পদত্যাগের দাবি করেছিলেন, আবার তাকে এই মন্ত্রিসভায় জায়গা দিতে হলো না, আসলে দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে আমি আপনাকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা জানেন বিএনপির সাথে গত রোজার আগে বা ঈদের আগে বিএনপির সাথে কিন্তু নানা ইস্যু নিয়ে সরকারের একটা মুখোমুখি অবস্থা তৈরি হয়ে গেছিল। বিশেষ করে আপনারা জানেন ঢাকায় মেয়রকে ইশাক হোসেনকে দায়িত্ব না দেওয়া নিয়ে যে তখনকার স্থানীয় সরকার উপদেষ্টা যে পরিস্থিতি তৈরি করেছিলেন, সেটাকে নিয়ে বিএনপির সাথে সরকারের একটা দূরত্ব, এইটা সহ আরো কিছু ইস্যু নিয়ে একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়ে গেছিল, যে শেষ পর্যন্ত এই সরকার সময় মতো নির্বাচন দেবে কিনা, দিলে সেই নির্বাচনের মধ্যে কোনো ছলচাতুরি থাকবে কিনা, কোনো রকম প্রি প্ল্যান বিএনপিকে হারাই দেওয়া হবে কিনা, এই ধরনের অনেক রকম জল্পনা কল্পনা এবং অবিশ্বাস তৈরি হয়েছিল। এই যে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হলো ডক্টর খলিলুর রহমান, তিনি
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরে বিএনপির সাথে সরকারের যে একটা অবিশ্বাসের সম্পর্ক হয়ে গেছিল, দূরত্ব হয়ে গেছিল, সেইটা ঘুচিয়ে আনার ক্ষেত্রে উনি সবচেয়ে চিটংকরের ভূমিকা পালন করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং লন্ডনে গত বছর সম্ভবত 13 জুন যে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে যে বৈঠকটা সংগঠিত হয়, সেই বৈঠকের আয়োজনে সরকারের পক্ষ থেকে মূল ক্যারেক্টার ছিলেন হচ্ছে ডক্টর খলিল। এবং পরবর্তীতেও আমরা দেখেছি যে বৈশ্বিক বাংলাদেশে বাংলাদেশের সাথে তো বলা হয় যে আমেরিকা সহ পশ্চিমা লবি ডক্টর ইউনূসের সাথে ছিল, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল, চরম বৈরী সম্পর্ক। সেই বৈরিতা কাটিয়ে উঠতে কাজ করেছেন ডক্টর খলিল এবং তিনি সফলও হয়েছেন কিছুটা। এবং আমরা জানি তিনি একবার দিল্লি সফরও করেছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, আরো বিভিন্ন মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তো ডক্টর খলিল তার যোগ্যতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি একজন দক্ষ মানুষ, এবং সেই দক্ষ মানুষকে জনাব তারেক রহমান বেছে নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দিয়েছেন। এবং অবশ্য সাথে একজন তাদের পরীক্ষিত নেত্রীও আছেন, তিনি শামা ওবায়েদ। তিনিও বিএনপির যে আন্তর্জাতিক বিষয়ক যে কমিটি ছিল, সে কমিটির একজন সদস্য ছিলেন, গুরুত্বপূর্ণ, দীর্ঘদিন থেকে আছেন, এবং তিনিও দক্ষ এবং যোগ্য মানুষ। এই দুইজনকে, একজন বাইরের মানুষ আর একজন নিজের ঘরের মানুষ। তবে এটা কিন্তু বিএনপি থেকে বারবার বলা হচ্ছিল যে আসলে মানে এই সরকারের মধ্যেও যদি গুরুত্বপূর্ণ এবং যোগ্যতম মানুষ থাকে, তাদের সাথে দেশের সাথে যারা কাজ করতে চায় তাদেরকে নিয়ে আমরা কাজ করবো। বোধহয় এটার একটা প্রতিফলন অবশ্যই ডক্টর খলিলুর রহমান। নাবিল ভাই, আমরা একটু যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন আতিয়ার পারভেজ। আমরা একটু আতিয়ার পারভেজের এর আগে সংযুক্ত বিচ্ছিন্ন ছিল। পারভেজ ভাই, আপনি শুনতে পাচ্ছেন কিনা? আতিয়ার পারভেজ, আপনি শুনতে পাচ্ছেন? আপনি তখন বলছিলেন যে প্রতিক্রিয়ার কথা, আসলে সেই প্রতিক্রিয়ার কথাটা একটু জানাবেন। খুলনার মানুষ সার্বিকভাবে আসলে হতাশ, এবং তারা মনে করছে তারা বৈষম্য হয়েছে, কারণ খুলনা বিভাগ থেকে 4 জন মন্ত্রী পেল, খুলনা জেলা থেকে কোনো মন্ত্রী পায়নি। খুলনা বিভাগ থেকে যে 4 জন মন্ত্রী হয়েছে তা হলো মাগুরা থেকে, ঝিনাইদহ থেকে, যশোর এবং বাগেরহাট থেকে। কিন্তু খুলনায় মন্ত্রিত্ব আমরা আপনার কথাটা মানে একটু যদি লাউডলি বলতেন আমরা। ঠিক আছে, শোনা যাবে, এটা সিস্টেমে শোনা যাবে। খুলনা বিভাগের 36টি যে আসন, তার ভিতরে আপনার 25টি আসন জামাত ইসলাম লাভ করেছিল এবং 11টি আসন হয়েছে বিএনপি পেয়েছিল, যার মধ্যে খুলনা জেলা থেকেই হচ্ছে 4 জন এমপি হয়েছিল। বাট খুলনা থেকে কিন্তু কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। খুলনা মন্ত্রী না পাওয়ার কারণে খুলনার মানুষ হতাশ হয়েছে। কিন্তু খুলনা বিভাগ থেকে 4 জন মন্ত্রী পেয়েছেন। খুলনার নিতাই রায়চৌধুরী, তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছেন। মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছেন। তারা মাগুরা এবং ঝিনাইদহের বাসিন্দা। অনিন্দ ইসলাম অমিত, উনি যশোর থেকে মন্ত্রিত্ব পেয়েছেন। বাগেরহাট থেকে মন্ত্রিত্ব পেয়েছেন ফরিদুর রহমান। এই 4 জন মন্ত্রিত্ব পেয়েছেন, কিন্তু খুলনা থেকে কিন্তু কেউ, কারণে মূলত খুলনার মানুষ হতাশ, এবং তারা মনে করছে এই বিগত দিনে যেভাবে তারা বঞ্চিত হয়েছে, আবারও হয়তো তারা বঞ্চিত হতে পারে। এই বিষয়ের কারণেই মূলত খুলনার মানুষ হতাশ। বিশেষ করে 2 ফেব্রুয়ারি খুলনায় যখন জনসভা করেছিল, নির্বাচনী জনসভা, আজকের প্রধানমন্ত্রী তখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি তখন বলেছিলেন যে বন্ধ জুট মিল সেগুলো তিনি চালু করতে চান, সেগুলিতে তিনি প্রাণ সঞ্চার করতে চান। পাশাপাশি তিনি বলেছিলেন খুলনা অঞ্চলের 2টি জায়গায় যে জলাবদ্ধতার যে সমস্যা রয়েছে সেটি নিরসন করার জন্য পদক্ষেপ নেবেন যদি তার সরকার ক্ষমতায় আসে। এর বাইরে তিনি আরো বলেছিলেন, বিশেষ করে উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণে যে হুমকি, সেই হুমকি মোকাবেলা করার জন্য যে সেখানে যে বাঁধ নির্মাণ, সেই বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আপনার পাশাপাশি অন্য যারা যুক্ত আছেন তাদের অনুরোধ করবো যে আপনারা একটু মিউট করবেন। জি জি, আতিয়ার পারভেজ একটু বলেন। খুলনার মানুষ মনে করছেন যেহেতু আমরা মন্ত্রিত্ব পাইনি, এই কারণে এই বিষয়গুলি কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে কিন্তু এক ধরনের হতাশা রয়েছে। কারণ এর আগে
আমরা আওয়ামী লীগ এবং বিএনপি দুটি আমলেই দেখেছি আমরা কিন্তু আমাদের এই মিলগুলো কিন্তু চালু হয়নি, মিলগুলো কিন্তু বন্ধ হয়েছে। তো এই মিল চালুর বিষয়টি নিয়ে দায়িত্ব পালন করার ক্ষেত্রে একজন মন্ত্রী না হলে এগুলি কিন্তু এগিয়ে নিয়ে আসলে সম্ভব না। তো এই মন্ত্রিত্ব না পাওয়ার বিষয়টি নিয়ে কিন্তু মানুষের ভিতর, খুলনার মানুষের ভিতরে হতাশা, তারা মনে করছে তারা বঞ্চিত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, এমনটি কিন্তু তারা মনে করছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে খুলনা তো বিএনপির একসময় ঘাঁটি ছিল। বিএনপি এবার খুব কম সংখ্যক আসনে জিতেছে, আপনি যেটা বললেন। শুধুমাত্র বোধহয় আলী আসগর লবি সাহেব এমপি নির্বাচিত হয়েছেন, আরো খুলনার যিনি খুলনা থেকে 4 জন, 6টি আসনের মধ্যে খুলনা চারজন। জেলার 4টি আসনই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আলী আসগার লবির কথা বললেন, তিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কে হারিয়ে মিয়া গোলাম পরোয়ারকে পরাজিত করে তিনি সেখানে এমপি নির্বাচিত হয়েছেন এবং তিনি আলোচনায় ছিলেন, পাশাপাশি আলোচনায় ছিলেন রকিবুল ইসলাম বকুল, আইজুল বারী হেলাল মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন, এমন আলোচনায় কিন্তু তারা 3 জনই ছিলেন। জি। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল এদের ভেতর থেকে কেউ কিন্তু মন্ত্রিত্ব পাননি। জি, আচ্ছা, নাবিল এই ভাই। ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে খুলনা জেলা এবং বিভাগে আমার ধারণা তো এবছর বিএনপির পক্ষে ফলাফল যায়নি। এটা একটা কারণ হতে পারে। আর এটাই তো শেষ না, ভবিষ্যতে হয়তো মন্ত্রিসভা আরো সম্প্রসারিত হবে, পরিবর্তন হবে, তখন হয়তো এখানে যারা নতুন মুখ আছেন তারা যুক্ত হতে পারেন। আপনি যেমন রফিকুল ইসলাম এর কথা বললেন, বকুল, আজিজুল বারী হেলালের কথা বললেন, আর আলী আসগর লবি। আলী আসগর লবির কথাটা যেটা বললাম, যে আমার যেটা মনে হচ্ছে এবার মন্ত্রী সভার যে ধরন, তার তারুণ্যের প্রাধান্য, সেই বিবেচনায় হয়তো উনি অন্তর্ভুক্ত হন নাই, হতে পারে, এটা আমার ধারণা, স্পেকুলেশন, আমি তো আর নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আপনারা আসলে কি মনে করছেন যে কেন আসলে মানে এই আহ, আহ, মানে মন্ত্রিত্ব পেলেন না আপনারা? এই আপনারা বিষয়টি যারা নিয়ে স্থানীয় আসলে সাংবাদিক তারা কি এটি নিয়ে মূলত আমাদের এখানে স্থানীয় যে গণমাধ্যম এবং সাংবাদিকদের কিছু গ্রুপ রয়েছে, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই জায়গাতে আমরা দেখছি যে আজ বিকাল থেকে এই আলোচনার বিষয় যেটি উঠে এসেছে সেটি হচ্ছে খুলনা যে 2 আসন যেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন, সেই আসনে এবার প্রার্থী ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি হেরে গিয়েছেন। এমন আলোচনা হচ্ছে যে তাকে গ্রুপিং এর কারণেই তিনি তার এই পরাজয় হয়েছে। কারণ তিনি খুলনা মহানগর বিএনপির সভাপতি ছিলেন এবং একই সাথে তিনি কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু 2022 সালে তার পদ স্থগিত করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে। আমরা দেখেছি তিনি ধানের শীষ পেয়েছেন, কিন্তু তার পদটি তাকে ফেরত না দেওয়ার কারণে তিনি সাংগঠনিকভাবে যে শক্তিটা নির্বাচনে, সেই শক্তি কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি বা তিনি পাননি, বা গ্রুপিং এর শিকার হয়ে তিনি নির্বাচনে হেরে গেছেন, এমনটি কিন্তু আলোচনায় আসছে। এই কারণে, কারণ তিনি প্রবীণ নেতা এবং তার যে অভিজ্ঞতা, দীর্ঘ 45 বছরের যে রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি আসলে কাজে লাগাতে পারলেন না এই পরাজয়ের কারণে। এই পরাজয়কে রাজনৈতিক গ্রুপিং এর শিকার এমনটি কিন্তু বলা হচ্ছে। তবে আমরা প্রত্যাশা করছি যে হয়তোবা খুলনাবাসীর এই দাবিটিও পূর্ণ হবে, যেহেতু মানে সবাই প্রত্যাশা করছে হয়তোবা পরবর্তীতে আরো অনেক সংযোজন এবং বিয়োজনের ঘটনা আমরা এখানে দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। নাবিল ভাই, আপনার কাছে আসলে আমরা যদি ডিস্ট্রিক্ট হিসেবেও ধরি তাহলে ডিস্ট্রিক্ট আছে 64টা, কিন্তু মন্ত্রী হলো 49 জন, 49 তারেক রহমান সহ জন। 50 জন। তারেক রহমান সহ 50 জন। তো সেই তারেক জায়গা, রহমানের জেলা বগুড়া থেকে কিন্তু আরো একজন মন্ত্রী হয়েছে। হ্যাঁ, এবার মানে আসলে এটা নরমালি এর আগে আমরা দেখিনি, হুম। কারণ প্রধানমন্ত্রীর আসন মানে এলাকা থেকে অন্য কাউকে মন্ত্রিত্ব দেয়া হয়নি। এবার সেটি দেয়া হলো, এটা নিশ্চয় না, মানে তিনি যাকে দেওয়া হয়েছে জন্য শাহ আলম, উনি যোগ্য মানুষ, নো ডাউট, কোনো সন্দেহ নাই। তার যে দক্ষতা সেটাকে সম্ভবত প্রধানমন্ত্রী কাজে লাগাতে চাচ্ছেন, সে কারণে। আরেকটা বিষয় আপনার দৃষ্টিগোচর করতে চাই আমি, সেটা হচ্ছে বিএনপি তো এককভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল। ছোট ছোট কয়েকটা দল বিএনপির সাথে বিএনপি জোটে ছিল, সেই সব জোট থেকেও 3 জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তারা হচ্ছেন ববি হাজ্জাজ, তারপর জুনায়েদ সাকি, আর হচ্ছেন নুরুল হক নূর। এই 3টা দলের 3 প্রধানকে মন্ত্রিত্ব মানে প্রতিমন্ত্রী করা হয়েছে। এর মধ্যে ববি হাজ্জাজ ধানের শীষের মানে বিএনপি প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন, আর নুরুল হক নূর
তার দল গণ অধিকার পরিষদ থেকে করেছিলেন, আর জোনায়েদ সাকিও তার নিজের দল থেকে করেছিলেন, মাথাল মার্কায় নির্বাচন করেছিলেন। যা আরো কয়েকটা দল ছিল, তারা হেরে যাওয়ার কারণে বিশেষ করে জমিয়তে ওলামা ইসলাম তাদেরকে 6টা আসন ছেড়ে দিয়েছিল, তাদের প্রার্থী কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। সম্ভবত সে কারণে তাদের মন্ত্রিত্বেও তাদের কোনো জায়গা হয়নি। তো ভবিষ্যতে এগুলো আবার রিসাফল হতে পারে। আলোচিত মুখ ছিলেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। হ্যাঁ, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জোটে ছিলেন, কিন্তু তিনি মন্ত্রিত্ব পাননি। ভবিষ্যতে দেখা যাক কি হয়। মানে এই তরুণকে হয়তো বা দল অন্যভাবে কোনোভাবে কাজে কাজে লাগাতে পারে। চাচ্ছেন। একই সাথে আমরা এর আগে আলোচনা করছিলাম, আমরা আপনার কাছে এটা আমার শেষ প্রশ্ন, কারণ আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছি। এর আগের আলোচনাগুলোতে এসেছিল যে এখনকার যদি আমরা চ্যালেঞ্জ ধরি, সেই আচ্ছা, চ্যালেঞ্জ আমাদের সাথে বোধহয় সত্যজিৎ দাস ধ্রুব আছে, উনি কিছু বলতে চাচ্ছেন কিনা? সত্যজিৎ দাস ধ্রুব, আপনার মোবাইলটা আপনি একটু সোজা করবেন, মানে আপনি হয়তোবা রোটেশনটা হয়ে করতে আছেন, পারেননি, আপনি একটু সোজা করবেন, মোবাইলটা ঘুরান, মোবাইলটা একটু ঘোরাবেন মোবাইলটা একটু এবং আনমিউট করেন। সত্যজিৎ দাস ধ্রুব, আনমিউট করেন এবং মোবাইলটা একটু ঘুরান। আচ্ছা, উনি আচ্ছা, ওনার আতাউর রহমান আজাদ বোধহয় ছিলেন আমাদের সাথে। সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছেন। আচ্ছা, উনি ঘুরাক। আমি যেটা বলছিলাম যে আসলে খুব গুরুত্বপূর্ণ দুইটা জায়গা, একটা হচ্ছে জনপ্রশাসন, যেটা জনপ্রশাসন এখন এর আমলাতান্ত্রিক, মানে সবসময় গণতন্ত্রকে আমলাতান্ত্রিক, মানে মোড়কের মধ্যে সবসময় এটার সাথে বড় একটা কনফ্লিক্ট হয় রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতাদের সাথে অথবা মন্ত্রীদের সাথে আমলাদের একটা মানে সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে জনপ্রশাসন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে যে আব্দুল বারী। আচ্ছা, এইখানে আবার একই সাথে সবুজ ভাই বলছিলেন যে ফটো কার্ডের একটা যুগ, অপতথ্য ছড়ানোর যে যুগটা, এই অপতথ্য মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একসময় জহিরুদ্দিন স্বপন। আচ্ছা, তো আপনি যেহেতু দুইটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন, আমি জনপ্রশাসনের কথা বলি। যে জনপ্রশাসন আপনারা এই সরকারের, মানে বিদায়ী সরকারের অন্যতম বড় ব্যর্থতা, যেসব ক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে, ব্যর্থতার বড় কারণ ছিল প্রশাসন থেকে তারা ওই ধরনের সহযোগিতা পায় নাই, বরং অসহযোগিতা করেছে। সেটা সিভিল প্রশাসন যেমন, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীও কাছ থেকে ওইরকম সহযোগিতা পায়নি। তো সে কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি এই মন্ত্রণালয়গুলো তো পূর্ণমন্ত্রী ছিল। প্রথমবার জনপ্রশাসন মন্ত্রী ছিল সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি তার মানে আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান নেতা ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হয়েছিলেন, তিনি ছিলেন। পরবর্তীতে ফরহাদ হোসেন, তিনিও পূর্ণমন্ত্রী ছিলেন, মেহেরপুরের সন্তান ফরহাদ হোসেন, তিনিও পূর্ণমন্ত্রী ছিলেন। কিন্তু এইবার প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে আব্দুল বারীকে। তার মানে হচ্ছে এই মন্ত্রণালয়ের মূল মন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী। এই মন্ত্রণালয়ের গুরুত্ব বিবেচনা করে উনি সম্ভবত এই মন্ত্রণালয়টাকে নিজের কাছে রেখেছেন এবং একজন তুলনামূলক একজন তরুণকে ওনার প্রতিমন্ত্রী হিসাবে রেখেছেন। এবং উনি আপাতত সম্ভবত তারেক রহমান প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয় দেখভাল করবেন, এবং আমরা আশা করছি তারেক রহমান যেহেতু নেতৃত্ব দেবেন, এই পরিস্থিতি উনি সামলে উঠতে পারবেন। যে একই সাথে তথ্য মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি বললেন যে তথ্য, অপতথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অনেক কিছু হচ্ছে, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে, তথ্য প্রযুক্তির যুগে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ মন্ত্রণালয়। তো এখানে নানা জনের আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে একজন অভিজ্ঞ মানুষের উপরে ভরসা রেখেছে দল। জহিরুদ্দিন স্বপন শুধু বিএনপির একজন নেতাই না, তিনি কিন্তু একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন এবং খুবই আলোচিত নেতা ছিলেন, দক্ষ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এবং জহিরুদ্দিন স্বপন এর আগে 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বরিশাল 1 আসন থেকে, আবারও তিনি সেই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর এর মধ্যে তিনি বিএনপির যে মিডিয়া সেল আছে, এই মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। সম্ভবত মিডিয়া সেল গঠন হওয়ার পরে প্রথম আহ্বায়ক উনি ছিলেন। পরবর্তীতে দল তাকে অন্য কাজে লাগিয়েছে এবং
ডক্টর পাভেলকে এটা দায়িত্ব দিয়েছেন। তো জহিরুদ্দিন স্বপন আমরা জানি একজন দক্ষ মানুষ, যোগ্য মানুষ এবং কর্মঠ মানুষ। তিনি ওই যে ধার এবং ভার দুটোই তার আছে। আমরা আশা করছি তিনি এক্ষেত্রে সফল হবেন। তার সাথে কি সম্ভবত একজন প্রতিমন্ত্রীও আছেন। তো দেখা যাক, আমরা আশা করছি যে তিনি এই ক্ষেত্রে সফল হবেন। তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ইয়াসের খান চৌধুরী আরেকজন প্রতিমন্ত্রী আছেন। তার সম্পর্কে আমার খুব বেশি একটা জানা নাই, তবে তিনি একজন নতুন মুখ। তিনিও তথ্য মন্ত্রণালয়ের যে পূর্ণ মন্ত্রী আছেন জহিরুদ্দিন স্বপনকে সহযোগিতা করবেন এবং দুইজন মন্ত্রীর সুসমন্বয়ভাবে কাজ করলে এই মন্ত্রণালয়ের যোগ্যতার স্বাক্ষর রাখবে বলে আমরা আশা করছি। আমরা শেষ করব সর্বশেষ প্রশ্ন। আর আমি বলতে চাচ্ছি জহিরুদ্দিন স্বপনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার দক্ষতা এবং যোগ্যতা সম্পর্কে আমার মনে কোনো সংশয় নেই। আমরা শেষ করব সবশেষ প্রশ্ন, যে আসলে তুলনামূলকভাবে তারুণ্য নির্ভর অভিজ্ঞতা এবং তারুণ্য দুইটার সংমিশ্রণে একটা চমৎকার মন্ত্রিসভা, এটি নিশ্চয় বাংলাদেশের জন্য একটা মানে চমৎকার দৃষ্টান্ত। কিন্তু এই মন্ত্রিসভা এমন সময় গঠন হচ্ছে যে সময় বিগত 17 বছর বাংলাদেশ আসলে মানে খুব অস্থিতিশীল অবস্থা ছিল, অর্থনৈতিকভাবে ভঙ্গুর ছিল, স্বৈরাচারী সরকারের নেতৃত্বে ছিল। তার পরবর্তীতে যখন এসে 5 আগস্টের পরে যে নির্বাচনের আগ পর্যন্ত যে সময়টা, এটি নিশ্চয় আরো অস্থিতিশীল ছিল, নানা সমস্যা জর্জরিত ছিল। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছেন সবকিছু সামলে নেওয়ার জন্য। এই সময় এই মন্ত্রিসভার উপর সবকিছু বিবেচনা, সবকিছু মিলে চ্যালেঞ্জ কি থাকছে এবং আপনার পরামর্শ কি? 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সেই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দক্ষ মানুষ সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি, এই যে ভেঙে পড়া অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো। সেক্ষেত্রেও আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো একজন দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনাদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে আমার মনে হয় না কারো কোনো সংশয় আছে। আর দেখা যাক, আমরা আশা করছি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং দক্ষতার পরিচয় দিয়ে এই দুই খাতে যে সংকট আছে সেই সংকট উত্তরণে তারা সক্ষম হবেন, অনেকখানি সক্ষম হবেন বলে আমরা মনে করছি। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দীর্ঘক্ষণ আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে অনলাইনে যারা সংযুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরাও প্রত্যাশা করি যে আসলে চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন বাংলাদেশ যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে মনে করছি, যেভাবে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, এই নতুন বাংলাদেশের প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটা খুব সুন্দর হবেন, এই প্রত্যাশায় আজকের আয়োজন এখানে শেষ করছি। নাবিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।